Welcome to a special edition of a new era of Washington D.C., where 46th President of United States of America will be sworn in, and the ceremony will be taking place. I have two guests with me this afternoon, one joining from London, another from United States. My first guest is Barrister Abul Kalam Chowdhury, who is a coordinator for Center for British-Bangladeshi Policy Dialogue and Political Analyst. Barrister Kalam bhai, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম আপনাকে এবং আপনার সাথে সবাইকে। অনেক ধন্যবাদ, আমরা অনেক কৃতজ্ঞ আপনার মূল্যবান সময়ের জন্য। আমার নেক্সট গেস্ট হলেন ফাজলি রাব্বি শাবুল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এন্ড পলিটিক্যাল অ্যানালিস্ট। শাবুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ওয়েলকাম টু দ্য শো। আমরা জানি এখন আমেরিকাতে মাত্র সকাল হচ্ছে, এই সকাল সকাল আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা খুবই কৃতজ্ঞ আপনার কাছে। মাই প্লেজার বাড়ি। কামাল ভাই, আমি জানি যে আপনি এইটাতে অনেক এক্সপার্ট, আপনি অনেক আমেরিকার পলিটিক্সকে ফলো করেন, আপনি নিজে এটাতে শো করেন, অনেক সময় অনেক পলিসি ডায়ালগ আপনি করে থাকেন। যে এখন তো আজকে তো 46 প্রেসিডেন্ট সোন ইন করা হবে, ডোনাল্ড ট্রাম্প তো চলে গেছেন। আমরা একটু যদি প্রথম ডোনাল্ড ট্রাম্পের যে লেগেসিটা, উনি কি লেগেসি রেখে গেলেন অথবা কি লেগেসিটা নিয়ে গেছেন সাথে করে, এইটা নিয়ে আপনাকে একটু প্রশ্ন করব। যে আমরা তো জানি যে উনি যখন প্রেসিডেন্ট ইলেক্টেড হন তখন উনার অনেক কনসার্ন ছিল মানুষের। উনি ইলেক্টেড হওয়ার পরে অনেক রাইট উইং পলিসি যেগুলো উনি ইমপ্লিমেন্ট করেছিলেন। আপনার মতামতে ওনার লেগেসিটা কি? মানে শুধু আমেরিকার মানুষের জন্য না, বা পুরা পৃথিবীর জন্য ওনার লেগেসিটা কি উনি রেখে গেলেন? ধন্যবাদ। আসলে ডোনাল্ড ট্রাম্পের এই 4 বছরের যে প্রেসিডেন্সি, এটা নিয়ে আসলে অনেক গবেষণা হয়েছে এবং হচ্ছে এবং ভবিষ্যতে হবে। তবে সবচেয়ে বড় যেটা হলো যে একটা জিনিস হলো, সর্বশেষে আমরা আজকে যেটা ডেমোক্রেসির, আমেরিকান ডেমোক্রেসির যে বিষয়টা আজকে আমরা উপলব্ধি করলাম বা আমরা অবলোকন করতেছি বা দেখতেছি, যে ইরাক এবং আফগানিস্তানে আমেরিকান সেনাবাহিনী যে পরিমাণ মোতায়েন ছিল তার চেয়ে বেশি মোতায়েন করা হয়েছে আজকে ওয়াশিংটন ডিসি সহ এই যে আমেরিকার বিভিন্ন শহরে। এটা কিন্তু আমাদের মডার্ন ডেমোক্রেসির জন্য একটা আসনী সংকেত, এবং এটা ডোনাল্ড ট্রাম্পের এই যে শেষ যে উদাহরণ উনি রেখে গেলেন, সেটা কিন্তু আমাদের আধুনিক গণতন্ত্রের জন্য একটা মারাত্মক হুমকি স্বরূপ। আর আমরা পর্যায়ক্রমে আলাপ করব ডোনাল্ড ট্রাম্পের এই যে 4 বছরের প্রেসিডেন্সি নিয়ে। উনি যে ইমিগ্রেশন সেক্টরে যে অমানবিক সিদ্ধান্তগুলো নিয়েছেন, সাধারণ মানুষের ওবামা কেয়ার সহ বিভিন্ন ক্ষেত্রে উনি যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছেন, তারপরে মুসলিম বিদ্বেষী এবং মুসলিম ব্যান করে এবং মুসলমানদেরকে যে বিশ্বে আইসোলেশন বা আইসোলেটেড করার যে প্রক্রিয়া ছিল, আপনি জানেন জেরুজালেমকে স্বাধীনতা দেওয়া, এই অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আসলে ডোনাল্ড ট্রাম্পের এই যে লিগেসি উনি রেখে গিয়েছেন, সেটা কিন্তু আগামীতে যে পর্যালোচনা হবে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করবেন। বাট আমার মতে মডার্ন ডেমোক্রেসির জন্য আধুনিক বিশ্বে আমরা বাংলাদেশ তথা তৃতীয় বিশ্বের দেশে যখনই গণতান্ত্রিক কোনো সমস্যা দেখা দেয়, গণতন্ত্রের কোনো প্রবলেম দেখা দেয়, তখন কিন্তু মাদার অফ ডেমোক্রেসি বলে ব্রিটেনকে এবং গণতন্ত্রের সূতিকাগার বলে আমেরিকাকে। তো এই দুটো দেশের ডেমোক্রেসিতে যখন কোনো প্রবলেম হয়, যখন কোনো সমস্যা হয়, তখন সেটা আলটিমেটলি এফেক্টেড হয় আমাদের মতো গরিব দেশগুলো, বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের দেশে। তারাই কিন্তু আসলে ডেমোক্রেসির সহায়তা করে, তারাই কিন্তু পৃষ্ঠপোষকতা করে, এবং তারাই যখন এই সমস্যাগুলো সম্মুখীন হয় তখন কিন্তু আমাদের আর যাওয়ার জায়গা থাকে না, এবং ভবিষ্যতে তাদেরকে যে ফলো করবে না সেটা কিন্তু আসলে উড়িয়ে দেওয়া যায় না। সেজন্য আমাদের জন্য এই এক কথায় ডোনাল্ড ট্রাম্পের
এই যে 4 বছরের আর আজকের যে উদাহরণ বা লিগেসি, এটা কিন্তু বহির্বিশ্বে তথা পৃথিবীতে এটা মারাত্মক একটা বিপর্যয় গণতান্ত্রিকামী মানুষের জন্য আসনি সংকেত এবং গণতন্ত্রকামী দেশের জন্য একটা মারাত্মক বিপর্যয় বলে আমি মনে করি। থ্যাংক ইউ কামাল ভাই। আমি আমাদের ভিউয়ারদের জন্য বলে দিচ্ছি, আপনারা আমাদের লন্ডন বাংলা পেজে লাইভ দেখতে পারবেন, আমাদের ভোটকে দেখতে পারবেন, আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আমরা কিন্তু ওয়াশিংটন ডিসি থেকে লাইভ আপনাদেরকে পিকচার দেখাবো, ভিডিও দেখাবো যে কি হচ্ছে, কখন সারমনিটা হবে, কখন প্রেসিডেন্ট জো বাইডেন, ওনাকে আমি এখন প্রেসিডেন্টই বলবো যেহেতু উনি প্রেসিডেন্ট হওয়ার পথেই আছেন, প্রেসিডেন্ট জো বাইডেন কখন ওনার স্পিচ দিবে, এগুলো আমরা সব লাইভ আপনাদের জন্য ডাইরেক্টলি ফ্রম ওয়াশিংটন ডিসি থেকে নিয়ে আসবো। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের সাথেই এই অনুষ্ঠানটা দেখবেন। আমি এখন যাচ্ছি আমার শাবুল ভাইয়ের কাছে। শাবুল ভাই, আপনি তো একজন আমেরিকান সিটিজেন, আমেরিকান রেসিডেন্স, আপনি ওইখানে থাকেন, বসবাস করেন। আপনি যে এখন যে জো বাইডেন যিনি প্রেসিডেন্ট হবেন, ওনার তো অনেক হিস্ট্রি আছে, অনেক লেগেসি আছে, অনেক বছর ধরে উনি ইউনাইটেড স্টেটের পলিটিক্স এর সাথে জড়িত। ওনার গতকালকে আমি একটা স্পিচ দেখেছি যে উনি বলেছেন যে উনি যখন মারা যাবেন, ডালাওয়ে যে সিটিতে উনি সেনেটর ছিলেন অনেক বছর, ওই সিটির নাম ওনার কলিজাতে লেখা থাকবে। সো আপনার কি মনে হয় যে স্পেশালি আমেরিকান সিটিজেনদের জন্য অথবা বিএমই সিটিজেন যারা আছে, সাউথ এশিয়ান সিটিজেন যারা আছে, তাদের জন্য কি জো বাইডেন আসলেই ভালো হবে নাকি ডোনাল্ড ট্রাম্পের মতনই হবে অথবা খারাপ হবে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা যারা দেখছেন এবং যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে আরেকটা ধন্যবাদ দিতে চাই যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আমার বন্ধু আবুল কালাম চৌধুরীর সাথে একই প্ল্যাটফর্মে তার বক্তব্য শোনার সুযোগ দেন। আমি বলবো এরকম যে তার বক্তব্য শোনার সুযোগ দিয়েছেন আমাকে। সব মিলিয়ে আমি আপনার প্রশ্নে যাই এখন। আপনি যেটা বলছেন যে ওই জনাব বাইডেন কি সঠিক পারসন, আমেরিকা কি রাইট হ্যান্ডে আছে? আমি আপনার প্রশ্নের উত্তরে একেবারে সংক্ষেপে বলবো যে আমেরিকা অ্যাবসলিউটলি ইজ ইন রাইট হ্যান্ড, একেবারে সঠিক হাতে আছে। বিকজ যে পরিমাণ ড্যামেজ মিস্টার ডোনাল্ড ট্রাম্প করে গেছে আমেরিকার জন্য এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য, যা আমার বন্ধু আগেই বলেছে, আমি ওই প্রসঙ্গে পরে যাব, যে আমাদের মতো উঠতি গণতান্ত্রিক দেশ কিংবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য আমরা ওই যে ইউনাইটেড স্টেট বলেন ইউকে বলেন, ওরা হলো একটা মডেল। ওখানে কেউ একটা ডিল ছুড়লে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে ওটার ডে উঠে। সো এই যে ডোনাল্ড ট্রাম্প যে লেগাসি রেখে গেলেন, যে ক্ষমতার ট্রানজ্যাকশনের সময় এইরকম একটা হুলস্থুল কাণ্ড পৃথিবীর কোনো মানুষে কল্পনাই করতে পারে নাই যে আমেরিকার মতো একটা ওয়েল এস্টাবলিশড ডেমোক্রেটিক সোসাইটিতে এইরকম একটা একেবারেই শোডাউন হবে, সশস্ত্র শোডাউন হবে, তাও আবার জেনতেন প্লেসে নয়, ক্যাপিটাল হিলের মতো একেবারে সিকিউরড প্লেসে। সো আপনি অ্যাবসলিউটলি আপনার প্রশ্নের উত্তরে আমি এটাই বলতে চাই যে আমেরিকা ইন দ্য রাইট ট্র্যাক। জো বাইডেন একেবারে পরীক্ষিত, সৎ, যোগ্য এবং পোড় খাওয়া রাজনীতিবিদ। তার হাতে এই মুহূর্তে আমেরিকা যে পরিমাণ ডিস্ট্রাক্ট হয়েছে, আমেরিকা তো ট্রাকে নাই বর্তমানে ট্রাম্পের নেতৃত্বে। সো এখন ট্রাকে ফিরে আনতে হলে শাবুল ভাই, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করবো। আমরা দেখতেছি প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি বাইডেন দুইজনেই ওয়াশিংটন ডিসিতে পৌঁছে গেছেন, ক্যাপিটালে আছেন। আমরা তাদেরকে দেখতে পারতেছি এখন পিকচারে যে তারা দুইজন দাঁড়ায় আছেন সামনে আগে যাওয়ার জন্য। যেটা আমরা সবসময় দেখেছি, প্রেসিডেন্ট জো বাইডেন থ্রু আউট ওনার ক্যাম্পেইনের মাধ্যমে উনি কিন্তু সবসময় মাস্ক পরেছিলেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেছিলেন। উনি এইগুলা করার কারণে কিন্তু অনেক ক্রিটিসিজম ফেস করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাইড থেকে, যে উনি ভয় পান, উনি এই বেসমেন্টে বসে ক্যাম্পেইন করতেছেন, নানান ধরনের ক্রিটিসিজম ওনার প্রতি ছিল। সো আমরা এখন দেখতেছি যে সবাই আগায় আসে, মোটামুটি তাদের সিটটা নিবেন। আমার মনে হয় তাদের পিছনেই প্রেসিডেন্ট জো বাইডেন আর ফার্স্ট লেডি আসবেন। আমরা একটু আগে দেখেছি যে বারাক ওবামা যে
আগের প্রেসিডেন্ট যিনি ছিলেন, সাবেক প্রেসিডেন্ট, উনিও চলে আসছেন। আমরা দেখেছি বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন তারাও আসছেন। সবাই আসতেছেন, কিন্তু আমরা জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি আজকে হোয়াইট হাউস ভ্যাকেট করেছেন, উনি কিন্তু এই সেরেমনিতে আসবেন না, ইনগ্রেশনে আসবেন না, উনি বয়কট করতেছেন। এবং এইটাও দেখতেছি যে ওনার যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনিও আসবেন না। এই যে আমরা এখন দেখতেছি আপনার ফার্স্ট লেডি এবং প্রেসিডেন্ট বাইডেন তারা আগায় আসতেছেন সামনের দিকে, যেখানে সেরেমনিটা হবে, যেখানে উনি ওথ নিবেন, এইখানে আসতেছেন। এই যে আমরা এইখানে দাঁড়ায় ওথ নিবেন, তারপরে এই মাইকের সামনে দাঁড়ায় কিন্তু প্রেসিডেন্ট বাইডেন স্পিচ, উনার অ্যাকসেপ্টেন্স স্পিচ অফ 46th প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট, উনি এটা দিবেন। শাবুল ভাই, আমি এখন আপনার কাছে একটু ফিরে যাই আবার। সরি, আপনাকে ইন্টারাপ্ট করতেছিলাম, যে আপনি কি বলতেছিলেন। না, থ্যাংক ইউ, দ্যাটস ফাইন। না, আজকে তো আসলে সারা পৃথিবীর মানুষ যেটা দেখার জন্য উদ্গ্রীব আছে, সেটা হলো আপনি যা বলছেন এবং যা দেখাচ্ছেন। অফকোর্স ইউ আর রাইট। এখন কথা হচ্ছে, আপনার প্রশ্ন ছিল যে জো বাইডেনের হাতে কি আমেরিকা সেফ? কারণ আমেরিকা যে পরিমাণ ট্রাগল বা যে পরিমাণ দখল গেছে আমেরিকার ডেমোক্রেসির উপর দিয়ে, তা কি কেউ এই জো বাইডেন কি রাইট পারসন, কি ওটাকে রিকভার করতে পারবে? আমি বলছি যে আমেরিকার মানুষ তথা আমরা যারা এদেশে আছি, তাদের যে অবজারভেশনটা, এই মুহূর্তে জো বাইডেন ইজ দ্য রাইট পারসন। জো বাইডেন একমাত্র ব্যক্তি যে আমেরিকাকে ইউনাইটেড করতে পারবে, আমেরিকার যে ড্যামেজ হয়েছে ওটাকে রিকভার করার জন্য এবং রিপেয়ার করার জন্য যতটুকু এফোর্ট দরকার, একমাত্র জো বাইডেনই পারে। কারণ তার যে ক্যারিয়ার, আপনি আগেই বলছেন, উনি একজন দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার সম্পন্ন মানুষ। উনার কাছ থেকে ভালো জিনিস আশা করা যায়, নো ডাউট। সো আমেরিকা ইজ ইন দ্য রাইট হ্যান্ড রাইট নাও। আশা করছি এই ট্রাম্প লেগাসি থেকে বেরিয়ে আসবে এবং জো বাইডেনের হাতে ডেমোক্রেসি আবারও শাইন করবে, আবারও সারা পৃথিবীর মানুষের কাছে আমেরিকা এবং তান্ত্রিক দুনিয়ার মানুষ আমেরিকাকে ফলো করতে পারবে। সো এটাই হলো আমার কথা। এবং জো বাইডেনের যে যোগ্যতা আপনি বলছেন, ওকে, থ্যাংক ইউ শাবুল ভাই। আমি আপনার কাছে আসতেছি, ক্ষমা প্রার্থী যে আপনারা বারবার ইন্টারাপ্ট করতেছি, আমাকে একটু ক্ষমা করবেন। আমাদের সাথে এখন রোশন হক, জার্নালিস্ট, বিশিষ্ট সাংবাদিক, জয়েন করেছেন ডাইরেক্টলি ফ্রম ওয়াশিংটন ডিসি। রোশন আপু, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এখন ওয়াশিংটনে কি হচ্ছে অথবা কি হতে যাচ্ছে? আপনারা ধন্যবাদ। আপনারা সবাই জানেন আসলে এখানে একদম প্রতি গজে গজে এখানে ইয়ে দেওয়া, সেনাবাহিনী প্রহরা দেওয়া, নিরাপত্তা বেষ্টনী ভেদ করে আমাদের আসলে অতটুকু যাওয়ার সুযোগ হয়নি। তারপরে যতটুকু হয়েছে, আপনারা জানেন সকাল 8:13 ট্রাম্প বেরিয়ে গেছেন ইয়ে থেকে, হোয়াইট হাউস থেকে, এবং এখন প্রস্তুতি চলছে উদ্বোধনী অনুষ্ঠানের। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে হাজার হাজার সাংবাদিক, এবং আপনারা দেখতে পাবেন আমার পিছনে, আমি যদি একটু পিছন দিকটা দেখাই আপনাদেরকে, আমাকে একটু সুযোগ দেন, আমি দেখা যাচ্ছে, দেখেন এখানে হাজার হাজার সাংবাদিক তারা, এবং সাধারণ মানুষও আছেন, এবং কিছু ট্রাম্প সাপোর্টারও আছেন যারা প্রতিবাদ করতে দাঁড়িয়ে কিছু প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন এতক্ষণ। তো এখানে সবাই এখান থেকেই সবাই মেনলি অনুষ্ঠান, বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানগুলো চলছে। তো আজকে খুব বাতাস এখানে, কিন্তু রোদ ছিল এতক্ষণ। তো যেটা বলছি যে মানুষের মনে অনেক স্বস্তি আমি দেখতে পাচ্ছি। আমি যে কজনের সাথে এখন কথা বলেছি এখানে, সবাই এক ধরনের একটা স্বস্তির মধ্যে আছেন। 8টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত খুব দমবন্ধ একটা অবস্থার মধ্যে ছিল, কারণ আনপ্রেডিক্টেবল একজন প্রেসিডেন্ট ছিলেন তিনি, ট্রাম্প। তো মানুষ মানে বুঝে উঠতে পারছিল না তিনি আদৌ বের হবেন কিনা হোয়াইট হাউস থেকে। তো যেটা নিয়ম, গতকাল পর্যন্ত আমরা যেটা জেনেছি যে 8টায় উনি ফ্লাই করবেন, হেলিকপ্টার এসে দাঁড়িয়ে আছে, উনি বেরিয়েছেন কিন্তু 8:13 আপনারা খেয়াল করেছেন। তো এইরকম একজন আনপ্রেডিক্টেবল মানুষ, এরকম একজন অশান্তি সৃষ্টিকারী মানুষ এখান থেকে চলে যাওয়াতে আমি এই শহরের মানুষের মনে এক ধরনের একটা মানে
শান্তির আভাস আমি দেখতে পাচ্ছি। আমি যাদের সাথে কথা বলছি আপনারাও দেখবেন সবাই খুব মানে কেমন একটা মানে স্বস্তির মধ্যে আছে আর কি সবাই। এই না হচ্ছে কিন্তু আমি এখন আপু আপাতত আমরা এটুকুই অনেক দেখতে পাচ্ছি। আপনারা যদি আরো কিছু সময় থাকেন। জি জি না থ্যাংক ইউ, আপনি জি আমাদের সাথে বলেন। জয়েন করেছেন। আমরা আপনার কাছে অবভিয়াসলি, আপনি আগেও ছিলেন, আপনি এই ইলেকশনের আগেও ডিবেট করেছিলেন, আপনি আপনার মতামত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সম্বন্ধে। আপনি এখন যেটা বললেন যে হ্যাঁ মানুষ অনেক আনন্দিত যে ডোনাল্ড ট্রাম্প চলে গেছে এবং জো বাইডেন প্রেসিডেন্ট হবেন। আমার শেবুল ভাইও আছেন যিনি আমেরিকার রেজিডেন্ট, উনিও বলেছেন যে এখন আমেরিকাটা একজন রাইট মানুষের হাতে আছে, যার হাতে থাকলে যে পুরা আমেরিকা বলেন অথবা পুরা পৃথিবীটা বলেন যে একটা অশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে, এই জিনিসটা অন্তত পক্ষে হবে না। জি হ্যাঁ, আরেকটা জিনিস কি জানেন, সবাই তো জানি আমরা যে বাইডেন তার সারা জীবনে কাজ করেছেন কিন্তু এই হোয়াইট হাউসে। ওনার বেশিরভাগ সময় ওনার পার হয়েছে এখানটায়। তো উনি একজন জানা মানুষ। মানে বলতে চাচ্ছে যে আমেরিকা ইজ ইন রাইট হ্যান্ড নাও। এটাই হচ্ছে মেইন কথা, যে সবাই বলতেছে সঠিক মানুষের হাতে এই দেশটি এখন সম্পাদিত হয়েছে, এই দেশটির দায়িত্ব সাথে সারা বিশ্বের। এই হচ্ছে ডিসি থেকে আপাতত। আপনারা যদি আরো থ্যাংক ইউ, থাকেন বা আমিও থাকি তাহলে আমার কথা হবে। থ্যাংক ইউ আপু, আমরা আপনার কাছে পরে পরে আসবো ঠিক আছে আবারও। ওকে ঠিক আছে। আমরা এখন দেখতেছি যে স্পিচ শুরু হবে একটু পরেই। 46th প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা জো বাইডেন, উনি কিছুক্ষণের মধ্যেই উনার স্পিচ দিবেন। উনি উনারে ওথ নেওয়া হবে যে প্রেসিডেন্টের অফিসের ওথ উনি নেবেন। বা আমরা উনি যখন এই স্পিচটা শুরু করবেন আমরা ডাইরেক্টলি আপনাদের কাছে ওয়াশিংটন ডিসি থেকে নিয়ে আসবো। কামাল ভাই, আপনার কাছে আসি ব্যারিস্টার কামাল ভাই। আপনি তো অবভিয়াসলি অনেক কি করতেছে, সরি কালাম ভাই, পলিজিস, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আপনি তো অবভিয়াসলি, যেটা আমি প্রথমেই বলেছি, আপনি এই সাবজেক্ট নিয়ে অনেক রিসার্চ করেছেন, অনেক স্টাডি করেছেন, আপনি দেখতেছেন। বিকজ আমরা যেটা দেখেছি জো বাইডেনের সময়, গতকালকে আমার 11 বছরের মেয়ে বলেছে যে ডোনাল্ড ট্রাম্প যে ফ্যামিলিকে সেপারেট করেছিল, বাচ্চাদেরকে মা বাবার কাছ থেকে সেপারেট করেছিল। আমার মেয়ে বলতেছিল যে হি মে বি দ্য most powerful man in the world, but he doesn't have the right to separate his children from their mother or father. So যখন 11 বছরের একটা বাচ্চা এইভাবে চিন্তা করে যে একটা এই পেইনটা ফিল করতে পারে, তাহলে পৃথিবীর মানুষটা কিরকম ফিল করতেছে। আমরা জানি যে এখনো মনে হয় 1500 মতন বাচ্চা তাদের মা বাবাকে খুঁজে পাওয়া যায় নাই। ধন্যবাদ। আসলে ডোনাল্ড ট্রাম্পের নিয়ে আমি যে বললাম যে ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা আসলে রীতিমতো গবেষণার বিষয়। উনি যে উনার যে লিগেসি, আপনি যথার্থই বলেছেন, এই মেয়ে আসলে যথার্থই বলেছে যে ইমিগ্রান্টদের আসলে দরপাকড়ের এক পর্যায়ে উনি যে কাজটা করেছিলেন যে যারা বর্ডার ক্রস করে বাচ্চা নিয়ে আসে, এই বাচ্চাদেরকে উনি ফস্টার বা আপনার আলাদা কেয়ারে দিয়ে দিতেন এবং প্যারেন্টসদেরকে আপনি জেলের মধ্যে পুরে রাখা। এটা ছিল আমেরিকার ইতিহাসে মানে হিউম্যান রাইটস এর ঠিক কতটুকু লঙ্ঘন হলে এই জিনিসটা আপনার কনসিডারেশন হয়, এটাই ভাবার বিষয়। আসলে এটা হিউম্যান রাইটস এর কোনো পর্যায়ে পড়ে না। এবং আমরা দেখেছি যে স্কাই বিবিসিতে এই যে বাচ্চারা কান্নাকাটি করতেছে এবং উনার এই ডিসিশনের পিছনে উনার কারণ হলো উনি রিজন দিয়েছেন যে যাতে ভবিষ্যতে মানুষ বিমুখ হয়ে যায়, অর্থাৎ না আসে। বাট এটা আসলে মানবিকতার চূড়ান্ত লঙ্ঘন এবং অমানবিক একটা সিদ্ধান্ত ছিল। শুধু তাই নয়, আপনি দেখেন গোটা বিশ্ব যখন আপনার করোনা ভাইরাসের জন্য আপনার চিন্তিত, সবার স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চিন্তিত, তখন উনি ঘোষণা দিলেন উনি কোনোদিন মাস্ক মুখে দিবেন না। এমনকি আপনি যদি দেখেন যে গতকালকে কিন্তু 400,000 করোনা ভিকটিমের আপনার মেমোরিয়াল গতকালকে আমেরিকাতে হয়েছে।
এই 400,000 মানুষের জন্য উনি যে কি কাজ করেছেন। জো বাইডেন কি জন্য আমি বলবো যে যথার্থই জো বাইডেন আমেরিকার জন্য যথার্থই প্রেসিডেন্ট। আপনি দেখেন জো বাইডেন বলেছেন প্রথম দিনই কিন্তু উনি ভ্যাকসিনেশনের জন্য উনি যাবেন এবং প্রথম দিনই মানুষকে সুরক্ষার জন্য উনি ব্যবস্থা নেবেন। আপনি যদি দেখেন আমেরিকার প্রেসিডেন্টের আরেকটা বিষয় হলো যে আমেরিকার অনেক মানুষ যারা কিনা মিডল ইস্টে ছিল, উনি কিন্তু প্রেসিডেন্ট পদ গ্রহণ করার পরে মুসলিম ব্যানের নামে আপনি দেখেছেন কি নির্মম ভাবে, কি অমানবিক ভাবে এই এয়ারপোর্টের মধ্যে মানুষদেরকে হেনস্থা করা হয়েছে। উনি গতকালকে আমি একটা নিউজ দেখেছি, উনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সময় নাকি যুদ্ধ হয়নি। এটা সত্য, ডোনাল্ড ট্রাম্পের সময় যুদ্ধ হয়নি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ না করে যে ক্ষতি করেছেন সেটা কিন্তু আসলে এটা সাধারণ চোখে দেখা যায় না। যেমন মনে করেন আমি আফগানিস্তানে যে সৈন্য ছিল, উনি কোনো প্ল্যান প্রোগ্রাম না করে হঠাৎ করে বলেছেন আমরা সৈন্য নিয়ে আসবো। অর্থাৎ যুদ্ধ করে যে পরিমাণ মানুষ মারা যাবে, হঠাৎ করে সৈন্য যদি তুলে আনেন তার চেয়ে বেশি বিপর্যয় হবে। সেম জিনিস কিন্তু ঘটেছে আপনি যদি সিরিয়ার দিকে তাকান, সেম জিনিস উনি করেছেন। আপনি দেখেন জেরুজালেমকে তিনি অন্যায়ভাবে কিন্তু আপনি ক্যাপিটাল হিসাবে, ইসরায়েলের ক্যাপিটাল হিসাবে ঘোষণা করেছেন। আপনি কাশ্মীর ইস্যুতে আপনি দেখেন উনি কি ভূমিকা নিয়েছিলেন। সো গোটা বিশ্বে জো বাইডেনের যদি আপনি ইসলামিক স্টেট গুলোর সাথে ফরেন পলিসি যদি দেখেন, হ্যাঁ উনি আমেরিকার ইকোনমি উনি তুলেছেন। কিভাবে তুলেছেন? সৌদির সাথে উনি $250 বিলিয়ন আর্মস ডিল করেছেন এবং সেই আর্মস ডিলের টাকা উনি নিয়েছেন। তো সেইখানে সৌদিতে উনি আর্মস দিয়েছেন এবং উনি কিন্তু হত্যা করেননি মানুষদেরকে, কিন্তু সৌদির মাধ্যমে ইয়েমেনের মানুষকে হত্যা করানো হয়েছে। সুতরাং এই লিগেসি গুলো আপনাকে, আমরা কিন্তু আপাত দৃষ্টিতে অনেক জিনিস দেখি না। আমি ওবামা কেয়ার যেটা ছিল আমেরিকার সাধারণ গরিব মানুষের জন্য, এটা ছিল আপনার একটা শান্তির একটা প্রতিশ্রুতি, এটা সরকারের পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি উনি প্রথম দিনই এসে কিন্তু যতটা পলিসি ছিল বারাক ওবামার, সেই পলিসিগুলো উনি প্রথম দিনই কিন্তু সবকিছু উনি এক কলমের এক কুচায় সবকিছু কিন্তু উনি বাতিল করে দিয়েছেন। সুতরাং আমেরিকার যে গোটা আমেরিকান, আমি দূর থেকে যেটা দেখি বা যতটুকু বুঝেছি যে আসলে আপনার ডোনাল্ড ট্রাম্প শুধু আমেরিকার জন্য হুমকি নয়, গোটা বিশ্বের গণতান্ত্রিক মানুষের জন্য উনি হুমকি। আপনি আরেকটা জিনিস যদি আপনাকে বলি ডোনাল্ড ট্রাম্পের, যে উনি যে আমেরিকার যে ইমেজ ছিল, আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার অ্যাম্বাসেডর কি বলে সেটাই কিন্তু সবচেয়ে মুখ্য বিষয়। কিন্তু আজকে বাংলাদেশের গ্রামে গঞ্জেও যদি যান, মার্কিন প্রেসিডেন্ট কি বলে, আমেরিকার প্রেসিডেন্ট কি বলেন, সেই জিনিসটা নিয়ে হাসাহাসি করে। সুতরাং আমেরিকার ইমেজটা সার্বিকভাবে ডোনাল্ড ট্রাম্প কোথায় নিয়ে গেছেন, এবং শেষ পর্যন্ত উনি এই ইলেকশন ফ্রড, আমি বিবিসিতে শুনছিলাম উনি যেভাবে ইলেকশন ফ্রডের কথা বলছিলেন, তখন বিবিসি সংবাদ পাঠক বলছিলেন যে এটা মনে হচ্ছে বেলারুশ অথবা উগান্ডার কোনো নির্বাচন নিয়ে কোনো নির্বাচনের প্রার্থী আপনি কথা বলছেন। সো এই ছিল ডোনাল্ড ট্রাম্পের শুধু ইমিগ্রেশন নীতি নয়, সার্বিকভাবে উনি আমেরিকাকে শুধু আপনি পিছনে ফেলেননি, উনি আমেরিকার ইমেজ সংকটকেও উনি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। থ্যাংক ইউ কালাম ভাই। শাবুল ভাই, আমি আপনার কাছে আসি, যেটা অবভিয়াসলি আমাদের ব্যারিস্টার সাহেব বললেন এখন, যে এই ইলেকশনটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে সার্কাসটা করলেন, যে এইটা ভোট ইলেকশন, জালি ইলেকশন হয়েছে, উনি যে কিছু কিছু জায়গাতে ফোন করে আপনার ইলেকশন অফিসিয়ালকে যে থ্রেট করলেন অথবা বললেন যে আমাকে কিছু ভোট আনে দাও, আসলে এটা একটা হাস্যর জন্য মনে হচ্ছিল যে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা ইলেকশন হচ্ছে, নট ইন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেটা মানুষ সবসময় দেখে যে ফ্রি ওয়ার্ল্ড একটা দেশ, যে লিডার অফ এ ফ্রি ওয়ার্ল্ড যাকে বলা হয়, কিন্তু ওইখানে ওইরকম লিডার এইরকম কথা বলতেছিলেন। আর কালাম ভাই যেটা বলেছেন যে ড্যামেজটা হয়েছে, যে আমেরিকার যে ড্যামেজটা অথবা যে একটা সম্মান ছিল স্টেজের মধ্যে, যে জিনিসটা একদম এখন ড্যামেজ হয়ে গেছে, এই জিনিসটা আপনার রিপেয়ার করতে গেলে, এই জিনিসটা আবার আগের মতন ফিরে আনতে গেলে কি পরিমাণ প্রেসিডেন্ট বাইডেনকে কাজ করতে হবে অথবা মেহনত করতে হবে, যে মানুষের যে ট্রাস্ট আছে। তারপরে যে কিছু আপনাকে আমি আরেকটা প্রশ্ন করব,
যে ট্রাম্পের যে কিছু সাপোর্টাররা আছেন, আপনার কি মনে হয় যে তাদেরকে কিছু এই ডেমোক্রেটিক পার্টি অথবা প্রেসিডেন্ট বাইডেন বলেন যে তাদের সাইডে নিয়ে আসা যাবে? বিকজ সবাই তো খারাপ না, কিছু মানুষ অবভিয়াসলি প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্লাইন্ডলি ফলো করেন, বা কিছু মানুষ রিপাবলিকানের পলিসিকে সাপোর্ট করেন। শাবুল ভাই শুনতে পারছেন? ওকে, আমার মনে হয় আমরা একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আপনি আমার প্রশ্নগুলো অনেক চমৎকার এবং খুবই রিজনেবল কোয়েশ্চন। আস্তে আস্তে জি আমি জি বলেন বলেন শুনতে পারছি আপনাকে। বলেন। আমি শুনতে পারছি। ওকে, সো আপনার কোয়েশ্চন গুলা যেটা বলছেন আপনি, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন হলো যে ওই ড্যামেজটা কি জনাব বাইডেন রিপেয়ার করতে পারবেন। আর সেকেন্ড কোয়েশ্চন ছিল আপনার যে রিপাবলিকানের মধ্যেও তো অনেক লিবারেল মানুষ আছে, সব তো আর উগ্র ওই দাঙ্গাবাজ না, যারা 6 তারিখে যে দাঙ্গাগুলা করছে তো এরকম না, অনেক লোক আছে। আজকেই আপনারা দেখছেন সাবেক প্রেসিডেন্ট জনাব বুশ এখানে এসেছেন এবং উনি ফোনেও প্রেসিডেন্টকে কংগ্রেচুলেট। আমার মনে হয় আমরা একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমরা আবার শাবুল ভাইকে নিয়ে আসব। কালাম ভাই আমি আপনার সাথে কথা বলি। শাবুল ভাই আপনারা শুনতে পারতেছেন আমাদের সাথে? ওকে, আমরা এখন দেখতেছি যে এখন ওই স্পিচ হচ্ছে, এই যে প্রেসিডেন্ট বাইডেন দাঁড়ায় আছেন, ওরা মনে হয় ন্যাশনাল আনথেম এখন আমেরিকার ন্যাশনাল আনথেম করা হবে মনে হয় একটু পরে। এই এখনো স্পিচ শুরু হয় নাই। আমরা কালাম ভাইয়ের কাছে একটু যাই। কালাম ভাই আপনি যেটা বলেছেন যে ইলেকশন ফ্রড আমরা এই দেশেও দেখেছি, অথবা নর্মালি আমরা যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বলি যেটা হয়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এগুলা হয়, কিন্তু যখন একজন প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটের ফোন করে ইলেকট্রাল অফিসিয়ালকে বলতেছেন যে আমাকে এতগুলা ভোট দিলে তো আমি প্রেসিডেন্ট হয়ে যাই, আবার আমি হোয়াইট হাউস ছাড়তে হয় না, এইগুলা যখন মানুষ শুনে, অনেস্টলি স্পিকিং যখন আমি এই টেলিফোন রেকর্ডিংটা শুনছি, আমার মনে হইলো যে আমি কই আছি, আমি বুঝতে পারতেছি না যে এই কথাগুলো একজন প্রেসিডেন্টের কথা। এগুলা তো আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কোন লিডারের তো মনে হয় এত সাহস হবে না যে এইভাবে ফোন করে কথা বলার। জি, আসলে ধন্যবাদ। আসলে উনি যে যে টোটাল আমেরিকার, যদি আপনি প্রথমে আপনার প্রশ্নের উত্তর যদি বলি, আসলে উনি চেয়েছিলেন যে করে হোক আপনার উনি প্রেসিডেন্ট হবেন, এবং উনার জীবনে কোনো ফেইলার বলে কিছু নাই, অর্থাৎ উনি একজন বিজনেসম্যান, এবং এই বিজনেসম্যানদের একটা আপনার অভিষ্ট লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ব্যতিক্রম ছিল না। অর্থাৎ উনি নিজেই চেয়েছিলেন প্রেসিডেন্ট হতে, সুতরাং কে আটকাবে উনাকে, এরকম একটা ড্যাম কেয়ার ভাব। এবং উনার আপনি যদি দেখেন ইলেকশনের পরেও কিন্তু, ইলেকশনের ঠিক পরের দিনও কিন্তু উনি সিআইএ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার কর্ণধারদের চিফ যারা ছিলেন মিনিস্ট্রিতে উনি রদবদল করেছেন। উনি জানতেন কিন্তু উনি ফেইল করেছেন ইলেকশন, জর্জিয়ার তখনও কিন্তু আপনার ইলেকশনের রেজাল্ট বাকি ছিল, কিন্তু তারপরেও উনি করেছেন। তো উনি এরপরে ইলেকশনের ফ্রডের এলিগেশনটা শুধু উনি বলেননি, ইলেকশন ফ্রডের এলিগেশনটা উনি কোর্টে নিয়েছেন, স্টেট কোর্টে গিয়েছে, এবং বারবার এই এলিগেশনস গুলা কোর্ট থেকে নাকচ করার পরেও কিন্তু উনি নাছোড়বান্দা, উনি অ্যাটর্নি নিয়োগ করেছেন এবং অ্যাটর্নিকে ব্যবহার করার চেষ্টা করেছেন, এবং উনি সুপ্রিম কোর্টে একজন বিচারপতিকে উনি নিয়োগ দিয়েছিলেন। ওই বিচারপতি কিন্তু আপনার অনেক বিতর্কিত একজন ব্যক্তি ছিলেন, এবং উনার আমার এখন যেটা ধারণা মনে হচ্ছে, অর্থাৎ কোনো সমস্যা হলে হয়তো উনি উনাকে লিফট আপ করবেন, কিন্তু ভাগ্যে খারাপ উনিও কিন্তু উনার পাশে দাঁড়াননি। তা এখন যে জিনিসটা হলো, উনি গত 4 বছর আমেরিকাতে হোয়াইট সুপ্রিমেসি, যেটা এই হোয়াইট সুপ্রিমেসি অর্থাৎ বর্ণবাদকে উস্কে দিয়েছেন, এবং হোয়াইট সুপ্রিমেসিকে উনি লালন পালন করেছেন। এবং বর্তমানে যেটা আমি যেটা বলতে পারি যে ট্রাম্পের বর্তমানে উনার ভিশন হলো 2024 সালের ইলেকশন। উনি নিজেই বলেছেন 2024 সালের ইলেকশন,
এবং আজকে যে এই যে আপনার সেনাবাহিনী পাহারা দিচ্ছে মাঠে, এবং উনি যেভাবে আপনি জানেন এই জানুয়ারির 7 তারিখ না 8 তারিখে যে আপনার ক্যাপিটাল হিলে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা উনি কিন্তু নিন্দাও জানাননি তাৎক্ষণিকভাবে এই ঘটনার। উনি কিন্তু একটা মিটিং এর মধ্যে, আপনি নিজেও শুনেছেন, উনি বলেছেন যে ক্যাপিটাল হিলে যাওয়ার জন্য, সিটি সেন্টারে যাওয়ার জন্য সবাইকে, এবং গিয়ে প্রতিবাদ করার জন্য। এবং প্রতিবাদের এটা তো ওনারাই তৈরি, তাই না কালাম ভাই? যে উনি এই জিনিসটা তৈরি করেছে, উনি ইনসাইট করেছে মানুষকে ভায়োলেন্ট হওয়ার জন্য, বিল্ডিং ভাঙার জন্য। আমি দুইজনেই দেখেছি আমরা যে পুলিশ অফিসার মারা গেছেন, 5 জন মানুষ মারা গেছেন, যারা কোনো মারা যাওয়ার কোনো দরকার ছিল না। এটার দায়ী কমপ্লিটলি আমি মনে করি যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরেই। শিওর এটা। এবং আপনি যেটা আপনার পত্রিকায় যেটা এসেছে, উনি ইনস্টিগেট করেছেন, উনি এনকারেজ করেছেন, এবং সেই জিনিসটাই কিন্তু আপনি যদি কংগ্রেস থেকে যে ইমপিচমেন্ট, এবং বিশ্বের আমেরিকার ইতিহাসে আপনি জানেন আজকে 46 প্রেসিডেন্ট, হ্যাঁ এর আগে ইমপিচমেন্ট হয়েছে, একবার হয়েছিল, তাও হাতে গুনানো গণ্য সংখ্যক, এবং ডোনাল্ড ট্রাম্প 2 বার ইমপিচ হয়েছে। এবং এখন যদি আপনার যদি সিনেট থেকে দেখা যাক কি সিদ্ধান্ত আসে। এখন প্রশ্ন হলো, সবচেয়ে মজার ব্যাপার হলো আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু আজকে শেষ, কিন্তু তারপরেও কিন্তু সিনেটে ডেমোক্রেট এই ইস্যুটা নিয়ে আসবেন। কেন নিয়ে আসবেন? কারণ তারা চান আমেরিকাতে যদি সিনেটে যদি দোষী সাব্যস্ত হন এবং ইমপিচমেন্টটা যদি সিনেটে পাস হয়, তাহলে কিন্তু 2024 সালে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে উনি দাঁড়াতে পারবেন না, কোনো পাবলিক পোস্ট নিতে পারবেন না, এবং প্রেসিডেন্ট হিসাবে কোনো আগামী 4 বছর অর্থাৎ আগামীতে পেনশন নিতে পারবেন না। সেখানে ফাইন্যান্সিয়াল একটা বিষয় আছে, তো ওনার ফাইন্যান্সিয়ালের দরকার নেই। কিন্তু এর পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে উনি কোনো পাবলিক পোস্ট কোনো করতে পারবেন না, এবং সবচেয়ে বড় জিনিস হলো আগামী প্রেসিডেন্সি ইলেকশনে উনি আসতে পারবেন না। উনার কিন্তু এই মুহূর্তে যে উগ্র জাতীয়তাবাদকে দিয়ে এবং বর্ণবাদকে উস্কে দিয়ে উনার যে মাঠটা গরম করতে চাইছেন। এবং আপনি জানেন গতকালকে উনি যে কথাটা বলেছেন, দিস ইজ বিগিনিং অফ এ নিউ এরা। দ্যাট মিনস উনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো বিরোধী দলীয় নেতারা যেভাবে বলে যে আমি তোমাদেরকে শান্তিতে থাকতে দিব না, এরকম একটা মানে কথা বলেছেন। আপনি একজন ভেরি সিনিয়র ব্যারিস্টার, এক্সপিরিয়েন্স ব্যারিস্টার। আমি জানি দুইজনে যে ওনার নামে কিন্তু অনেক কেস, পেন্ডিং কেস আছে, অনেক অ্যালিগেশন আছে ওনার নামে। ওনার ট্যাক্স দেন নাই, অনেক কিছু করেন নাই, অনেক সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস আছে ওনার নামে। আপনার কি মনে হয় যে যেহেতু এখন উনি আর প্রেসিডেন্ট না, এই কেসগুলা কি ওনার এগেইনস্টে এখন যাওয়াটাই খুবই সম্ভব না? এটা আসলে এই কেসগুলো এখন রিওপেন হওয়া বা এই কেসগুলো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দিস ওয়াজ ওয়ান অফ দ্য রিজন ফর হিম টু স্টে ইন দ্য পাওয়ার। অর্থাৎ উনি প্রেসিডেন্ট থাকাকালে থাকলে পরে উনি এগুলো আয়ত্তে আনতে পারবেন, আর যদি উনি এবং উনার ছেলের বিরুদ্ধেও কিন্তু রয়েছে। তো সুতরাং এইগুলো কিন্তু অনেকগুলো কেস, অনেকগুলো মামলা কিন্তু ঝুলে আছে। তো সুতরাং উনি যদি প্রেসিডেন্ট থাকতে পারেন তাইলে সেক্ষেত্রে কিন্তু এই মামলাগুলো আর আসতো না। আর যদি উনি যদি প্রেসিডেন্ট চলে যান তাইলে কিন্তু এই মামলাগুলো আসবে, এবং সিনেটে যদি দোষী সাব্যস্ত হয় তাইলে এইখানে কিন্তু এটা হলো কি কনস্পিরেসি এগেইনস্ট দ্য স্টেট। অর্থাৎ এই যে মানুষের জীবন বা রাষ্ট্রের আপনার ক্ষতি করার জন্য যে ইনস্টিগেশন অথবা এনকারেজমেন্ট উনি করেছেন, সেজন্য উনি কিন্তু দায়ী যদি সিনেটে হন তাহলে সেটাও কিন্তু আপনার ক্রিমিনাল প্রসিকিউশনে যেতে পারে। সেজন্য উনি আসলে খুবই কনসার্ন এই বিষয়গুলো নিয়ে। থ্যাংক ইউ কালাম ভাই। আমি আমাদের ভিউয়ার জন্য বলবো যে আরো 5 মিনিট পরে প্রেসিডেন্ট জো বাইডেন স্পিচ দেওয়ার কথা 4:45 এ। আমরা একটু আগেই দেখেছি লেডি গাগা গান গেয়েছেন, জেনিফার লোপেজ গান গাবেন, এই দুইজনেই। নর্মালি এইরকম একটা সারমনিতে আপনার 250,000 মানুষ থাকে, এই জায়গাতে মাত্র 1,000 মানুষ আছেন যেহেতু প্যান্ডেমিকের কারণে। আমরা জানি যে 10,000 ট্রুপস এবং গার্ডস
যেটা আমাদের ব্যারিস্টার সাহেব একটু আগেই বললেন যে ক্যাপিটাল হিলে যে রাইটটা হয়েছিল, যে হামলামা হয়েছিল, এইটাকে প্রোটেক্ট করার জন্য প্রেসিডেন্ট বাইডেন এবং ওনার যে গেস্টরা আছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য 10,000 ট্রুপস রাস্তাতে নামানো হয়েছে এইগুলা প্রোটেক্ট করার জন্য। আপনার জো বাইডেন 15টা এক্সিকিউটিভ অর্ডার সাইন করবেন যখন উনি প্রেসিডেন্ট হবেন। কিছু কিছু জিনিস জানি আমরা, যে ব্যান ছিল মুসলমান দেশগুলোতে, যে ডোনাল্ড ট্রাম্প ট্রাভেল ব্যান করেছিলেন, এই ট্রাভেল ব্যান গুলো কিন্তু প্রেসিডেন্ট বাইডেন ইমিডিয়েটলি উঠাই দিবেন, যখনই উনি প্রেসিডেন্ট হবেন উনি উঠাই দিবেন। আমরা এখন দেখতেছি ভাইস প্রেসিডেন্ট কামিলা হ্যারিস ব্লু জ্যাকেট পরা শপথ নিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট অফিসের। আমরা এখন এটা শুনবো। I, Kamala Davy Harris, do solemnly swear I, Kamala Davy Harris, do solemnly swear that I will support and defend the Constitution of the United States that I will support and defend the Constitution of the United States against all enemies, foreign and domestic, against all enemies, foreign and domestic, that I will bear true faith and allegiance to the same, that I will bear true faith and allegiance to the same, that I take this obligation freely that I take this obligation freely without any mental reservation or purpose of evasion, without any mental reservation or purpose of evasion, that I will well and faithfully discharge that I will well and faithfully discharge the duties of the office on which I am about to enter. the duties of the office upon which I am about to enter. So help me God. So help me God. All right. এইটা এইটা আমরা এইমাত্র দেখলাম যে ভাইস প্রেসিডেন্ট কামিলা হ্যারিস ওথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট অফিসে। এটা কিন্তু খুবই একটা প্রাউড মোমেন্ট আমাদের জন্য, যে একজন আফ্রো কারিবিয়ান ইন্ডিয়ান ডিসেন্ট এইরকম পাওয়ারফুল পজিশনে যাওয়ার জন্য। আমি মনে করি স্পেশালি আমাদের যাদের মেয়ে আছেন, যারা এইরকম মানুষকে দেখে বড় হবেন, তাদের আমি আশা রাখি যে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে, যে এইরকম পজিশনে যদি একজন আফ্রো কারিবিয়ান ইন্ডিয়ান ডিসেন্ট পজিশনে যাইতে পারে, তো অবশ্যই আমাদের বাচ্চা কাচ্চারাও যাইতে পারবে। আমরা আশা রাখি যে এই দেশেও, ইউনাইটেড কিংডমও একদিন আমরা প্রাইম মিনিস্টার দেখতে পারবো। অনেক এমপি আছেন, অনেক মন্ত্রী মিনিস্টার হচ্ছেন, কিন্তু এখনো প্রাইম মিনিস্টার হন নাই। তো আমরা দেখবো যে ভবিষ্যতে প্রাইম মিনিস্টার। আমরা এখন দেখতেছি জেনিফার লোপেজ, যারা যিনাকে আপনারা সবাই চিনেন, কোন ইন্ট্রোডাকশন এখানে দিতে হবে না, যে সিঙ্গার, উনি এখন এখানে গান গাবেন। সো আমি এখন আমাদের ব্যারিস্টার সাহেবের কাছে আবার যাব। কালাম ভাই, আমরা ওয়েট করব, দেখি যদি আমাদের শাবুল ভাই আবার জয়েন করতে পারেন। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করবো, যে প্রেসিডেন্ট বাইডেন আর কামিলা হ্যারিস, আমি যে জিনিসটা এখন বললাম, যে একজন আফ্রো, যত কিছু হয়েছে আমরা দেখেছি, যে ব্ল্যাক লাইফ ম্যাটার্স ডেমনস্ট্রেশন, প্রোটেস্ট, আমরা দেখেছি পুলিশরা কিভাবে কালো মানুষের সাথে আচরণ করে, অনেক মানুষ মারা গেছে। এই যে এখন একজন ethnic minority থেকে একজন colored women is now the second most powerful person in United States of America. এইটা যে আমরা যারা আছি, আমরা যে বাংলাদেশি বলেন, সাউথ এশিয়ান বলেন, আফ্রো কারিবিয়ান বলেন, আমরা যারা আছি, আমাদের জন্য এই জিনিসটা এখন, যে আমি যেটা বললাম, যে একটা প্রাউড মোমেন্ট। আসলেই কি আমাদের জন্য একটা প্রাউড মোমেন্ট? ধন্যবাদ। আসলে আমেরিকা ইজ আমেরিকা, এবং আমেরিকাকে আপনি যদি দেখেন, যে আমেরিকা বারাক ওবামাকে নির্বাচিত করেছিল প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে, সেই আমেরিকা আবার ডোনাল্ড ট্রাম্পকেও নির্বাচিত করেছে, এবং সেই আমেরিকা এখন আবার কামালা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে।
সো আসলে যে জিনিসটা হলো আমেরিকায় বর্ণবাদের ইতিহাস, বর্ণবাদ বিরোধী আন্দোলন, এটা অনেক পুরাতন এবং সেই অনেক শত শত বছরের আপনার সেই নির্যাতন নিপীড়ন সবকিছু উপেক্ষা করে অবশেষে যখন বারাক ওবামা প্রেসিডেন্ট হলেন, তখন আমরা ধরে নিয়েছিলাম যে আমেরিকাতে হয়তো শান্তির সুবাতাস বইবে, আমেরিকাতে হয়তো আর বর্ণবাদ বিরোধী কোনো কর্মতৎপরতা থাকবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমেরিকা বারাক ওবামাকে অর্থাৎ বর্ণবাদকে আপনার জলাঞ্জলি দিয়ে এবং বর্ণবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনার কালো প্রেসিডেন্ট বা আপনার বারাক ওবামাকে নির্বাচিত করেছিল, সেই আমেরিকাই কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করেছে। তো সেজন্য আমেরিকার রাজনীতি আসলে একটু ডিফিকাল্ট আমি বলবো। তবে যে কথাটা আমি বলতে চাচ্ছি, কমলা হ্যারিস এবং জো বাইডেন, এই যে দুজনের মনে করেন একজন হলেন আফ্রো ক্যারাবিয়ান এবং ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং একজন হলেন খাঁটি আমেরিকান, সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে আমেরিকার বর্ণবাদ অর্থাৎ ব্যালেন্সিং এর জন্য এটা একটা মাইল ফলক এবং অবশ্যই সুবাতাস আসবে। আর আপনি যে কথাটা বলেছিলেন যে জো বাইডেন ক্ষমতায় যাওয়ার পরে উনি বেশ কিছু 15টি অর্ডিন্যান্স দিবেন এবং প্রথম যে 3টি কাজ করবেন উনি, প্রথম কাজটা হলো মুসলিম ব্যান যেগুলো আছে এই ব্যানগুলো কিন্তু উঠিয়ে ফেলবেন। সেকেন্ডলি, এই যে অমানবিক যে মেয়েটির কথা বললেন, যে শিশুটি বলেছে যে আপনার আমেরিকার আপনার মা বাবা থেকে বাচ্চাদেরকে পৃথক করা, এই শিশুটি যে কথাটা বলেছে সেটাই জো বাইডেন করবেন। এই অমানবিক যে ইমিগ্রেশন নীতিমালা, সেই নীতিমালাকে উনি পরিবর্তন করবেন এবং তৃতীয় যে কাজটা করবেন উনি আপনার ভ্যাকসিনেশন, যেটা করোনা ভাইরাসের জন্য যেটা 400,000 মানুষের মেমোরিয়াল গতকালকে করেছে, সেটাকে উনি ভ্যাকসিনেশন সবার গড়ে গড়ে দেওয়ার জন্য উনি কথা বলবেন। কালাম ভাই, উনি করোনা ভাইরাসের জন্য $1.9 ট্রিলিয়ন অ্যালোকেট করেছেন যে করোনা ভাইরাস ফাইট করার জন্য। সো ইটস এ হিউজ অ্যামাউন্ট। আমরা এখন আপনাদেরকে ডিস্টার্ব করবো, এখন আমি চলে যাচ্ছি যে আমাদের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এখন ওথ নেবেন প্রেসিডেন্ট অফিসের। আমরা এখন এটা ডাইরেক্টলি শুনবো ওয়াশিংটন ডিসি থেকে। Please raise your right hand and repeat after me. I, Joseph Robinette Biden Jr., do solemnly swear I, Joseph Robinette Biden Jr., do solemnly swear that I will faithfully execute the office of President of the United States and will, to the best of my ability, preserve, protect, and defend the Constitution of the United States. So help you God. So help me God. Congratulations, Mr. President. একটু পরে প্রেসিডেন্ট বাইডেন, মিস্টার প্রেসিডেন্ট বাইডেন স্পিচ দিবেন, ওনার অ্যাকসেপ্টিং স্পিচ। উনি এইমাত্র ওথ নিলেন প্রেসিডেন্ট অফিসার, 46th প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমরা ওনার স্পিচ শুরু হইলেই আমরা ওনার কাছে যাব। এখন ন্যাশনাল অ্যান্থেম হবে। আমি যেটা বলেছিলাম যে উনি 17টা এক্সিকিউটিভ অর্ডার দিবেন। আমার ব্যারিস্টার সাহেব বলেছিলেন যে মুসলিম কান্ট্রিতে যে ব্যান গুলা ছিল ওই ব্যান গুলা উনি উইথড্র করে দিবে, এটা উনি অলরেডি বলেছেন। আর অমানসিক যে কাজগুলো ডোনাল্ড ট্রাম্প করেছিলেন, আমি আশা করি যে উনি এইগুলো বাচ্চাদের মা বাবার সাথে মেলানোর চেষ্টা করবেন। আর আমি আশা রাখি যে যেহেতু ওনার পলিসি গুলো দেখে আসছি, উনি 50 ইয়ার্স ধরে সেনেটে আছেন, হোয়াইট হাউস কিন্তু ওনার জন্য
নতুন না, উনি কিন্তু বারাক ওবামার আন্ডারে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, হোয়াইট হাউস ওনার জন্য খুবই পরিচিত একটা জায়গা। সো শাবুল ভাই আছেন আপনি আমাদের সাথে? আচ্ছা, শাবুল ভাইয়ের মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এই যে আসছেন। শাবুল ভাই, সরি আপনারা আমরা মিস করতেছি আপনার নেটওয়ার্কের একটু প্রবলেমের কারণে। আপনার কথাগুলো আমাদের শোনা খুবই দরকার, যেহেতু আপনি ওইখানে আসছেন। যে উনি 17টা এক্সিকিউটিভ কি দিচ্ছেন, যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন একটা 1776 কমিশন করছিল যে রেশিয়াল ইকুয়ালিটির এগেইনস্টে, যেটা এইগুলা উনি ক্যান্সেল করে দিবেন। তারপরে যে আমাদের ব্যারিস্টার সাহেব বললেন যে আপনার আছেন আপনি আমাদের সাথে? ওকে, কালাম ভাই আমি আপনার কাছে আসি। আনফরচুনেটলি শাবুল ভাইয়ের একটু মনে হয় নেটওয়ার্কে It প্রবলেম is হচ্ছে। now my great privilege and high honor to be the first person to officially introduce the 46th President of the United States, Joseph R. Biden Jr. আমরা এখন মিস্টার প্রেসিডেন্ট বাইডেনের স্পিচ শুনবো। উনি এখন স্পিচ দিবেন, ওনার acceptance speech as 46th President of United States of America. আমরা এখন লাইভ ওয়াশিংটন ডিসি থেকে এটা শুনবো। A day of history and hope, of renewal and resolve. Through a crucible for the ages, America has been tested anew, and America has risen to the challenge. Today, we celebrate the triumph not of a candidate, but of a cause, the cause of democracy. The people, the will of the people has been heard, and the will of the people has been heeded. We've learned again that democracy is precious. Democracy is fragile. And at this hour, my friends, democracy has prevailed. So now, on this hallowed ground where just a few days ago, violence sought to shake the Capitol's very foundation, we come together as one nation, under God, indivisible, to carry out the peaceful transfer of power as we have for more than 2 centuries. As we look ahead in our uniquely American way, restless, bold, optimistic, and set our sights on the nation we know we can be and we must be. I thank my predecessors of both parties for their presence here today. I thank them from the bottom of my heart. And I know the resilience of our Constitution and the strength of our nation, as does President Carter, who I spoke with last night, who cannot be with us today, but whom we salute for his lifetime in service. I've just taken the sacred oath each of those patriots have taken, the oath first sworn by George Washington. But the American story depends not on any one of us, not on some of us, but on all of us, on we the people who seek a more perfect union. This is a great nation. We are good people. And over the centuries, through storm and strife, in peace and in war, we've come so far, but we still have far to go. We'll press forward with speed and urgency, for we have much to do in this winter of peril and significant possibilities. Much to repair
much to restore, much to heal, much to build, and much to gain. Few people in our nation's history have been more challenged or found a time more challenging or difficult than the time we're in now. Once-in-a-century virus that silently stalks the country. It's taken as many lives in 1 year as America lost in all of World War II. Millions of jobs have been lost. Hundreds of thousands of businesses closed. A cry for racial justice, some 400 years in the making, moves us. The dream of justice for all will be deferred no longer. A cry for survival comes from the planet itself. A cry that can't be any more desperate or any more clear. And now, a rise of political extremism, white supremacy, domestic terrorism that we must confront and we will defeat. To overcome these challenges, to restore the soul and secure the future of America, requires so much more than words. It requires the most elusive of all things in a democracy: unity. Unity. In another January, on New Year's Day in 1863, Abraham Lincoln signed the Emancipation Proclamation. When he put pen to paper, the president said, and I quote, "If my name ever goes down into history, it'll be for this act, and my whole soul is in it." My whole soul is in it. Today, on this January day, my whole soul is in this, bringing America together, uniting our people, uniting our nation. And I ask every American to join me in this cause. Uniting to fight the foes we face: anger, resentment and hatred, extremism, lawlessness, violence, disease, joblessness, and hopelessness. With unity, we can do great things, important things. We can right wrongs. We can put people to work in good jobs. We can teach our children in safe schools. We can overcome the deadly virus. We can reward work and rebuild the middle class and make healthcare secure for all. We can deliver racial justice, and we can make America once again the leading force for good in the world. I know speaking of unity can sound to some like a foolish fantasy these days. I know the forces that divide us are deep and they are real. But I also know they are not new. Our history has been a constant struggle between the American ideal that we're all are created equal and the harsh, ugly reality that racism, nativism, fear, demonization have long torn us apart. The battle is perennial, and victory is never assured. Through Civil War, the Great Depression, World War, 9/11, through struggle, sacrifice, and setbacks, our better angels have always prevailed. In each of these moments, enough of us have come together to carry all of us forward. And we can do that now. History, faith, and reason show the way of unity. We can see each other not as adversaries, but as neighbors. We can treat each other with dignity and respect. We can join forces, stop the shouting, and lower the temperature. For without unity, there is no peace, only bitterness and fury. No progress, only exhausting outrage. No nation, only a state of chaos. This is our historic moment of crisis and challenge. And unity is the path forward. And we must meet this moment as the United States of America. If we do that, I guarantee you we will not fail.
We have never, ever, ever, ever failed in America when we've acted together. And so today, at this time, in this place, let's start afresh, all of us. Let's begin to listen to one another again, hear one another, see one another, show respect to one another. Politics doesn't have to be a raging fire, destroying everything in its path. Every disagreement doesn't have to be a cause for total war. And we must reject the culture in which facts themselves are manipulated and even manufactured. My fellow Americans, we have to be different than this. America has to be better than this. And I believe America is so much better than this. Just look around. Here we stand in the shadow of the Capitol Dome, as was mentioned earlier, completed amid the Civil War, when the Union itself was literally hanging in the balance. Yet we endured. We prevailed. Here we stand, looking out on the great mall where Dr. King spoke of his dream. Here we stand where 108 years ago, at another inaugural, thousands of protesters tried to block brave women marching for the right to vote. And today, we mark the swearing in of the first woman in American history elected to national office, Vice President Kamala Harris. Don't tell me things can't change. Here we stand across the Potomac from Arlington Cemetery, where heroes who gave the last full measure of devotion rest in eternal peace. And here we stand, just days after a riotous mob thought they could use violence to silence the will of the people, to stop the work of our democracy, to drive us from this sacred ground. It did not happen. It will never happen. Not today, not tomorrow, not ever, not ever. To all those who supported our campaign, I'm humbled by the faith you've placed in us. To all those who did not support us, let me say this. Hear me out as we move forward. Take a measure of me and my heart. If you still disagree, so be it. That's democracy. That's America. The right to dissent peaceably within the guardrails of our republic is perhaps this nation's greatest strength. Yet hear me clearly. Disagreement must not lead to disunion. And I pledge this to you. I will be a president for all Americans, all Americans. And I promise you, I will fight as hard for those who did not support me as for those who did. Many centuries ago, St. Augustine, a saint of my church, wrote that a people was a multitude defined by the common objects of their love. Defined by the common objects of their love. What are the common objects we as Americans love that define us as Americans? I think we know. Opportunity, security, liberty, dignity, respect, honor, and yes, the truth. Recent weeks and months have taught us a painful lesson. There is truth and there are lies. Lies told for power and for profit. And each of us has a duty and a responsibility as citizens, as Americans, and especially as leaders. Leaders who have pledged to honor our Constitution and protect our nation, to defend the truth and defeat the lies. Look, I understand that many of my fellow Americans view the future with fear and trepidation. I understand they worry about their jobs. I understand, like my dad, they lay at bed staring at night, staring at the ceiling, wondering, can I keep my health care? Can I pay my mortgage?
thinking about their families, about what comes next. I promise you, I get it. But the answer is not to turn inward, to retreat into competing factions, distrusting those who don't look like you, or worship the way you do, or don't get their news from the same sources you do. We must end this uncivil war that pits red against blue, rural versus urban, or rural versus urban, conservative versus liberal. We can do this if we open our souls instead of hardening our hearts, if we show a little tolerance and humility, and if we're willing to stand in the other person's shoes, as my mom would say, just for a moment, stand in their shoes. Because here's the thing about life. There's no accounting for what fate will deal you. Some days, when you need a hand. There are other days when we're called to lend a hand. That's how it has to be. That's what we do for one another. And if we are this way, our country will be stronger, more prosperous, more ready for the future. And we can still disagree. My fellow Americans, in the work ahead of us, we're going to need each other. We need all our strength to persevere through this dark winter. We're entering what may be the toughest and deadliest period of the virus. We must set aside politics and finally face this pandemic as one nation. One nation. And I promise you this, as the Bible says, weeping may endure for a night, but joy cometh in the morning. We will get through this together. Together. Look, folks, all my colleagues I serve with in the House and the Senate up here, we all understand the world is watching all of us today. So here's my message to those beyond our borders. America has been tested, and we've come out stronger for it. We will repair our alliances and engage with the world once again, not to meet yesterday's challenges, but today's and tomorrow's challenges. And we'll lead not merely by the example of our power, but by the power of our example. We'll be a strong and trusted partner for peace, progress, and security. Look, you all know we've been through so much in this nation. In my first act as president, I'd like to ask you to join me in a moment of silent prayer. Remember all of those who we lost in this past year to the pandemic. Those 400,000 fellow Americans, moms, dads, husbands, wives, sons, daughters, friends, neighbors, and coworkers. We'll honor them for becoming the people and the nation we know we can and should be. So I ask you, let's say a silent prayer for those who've lost their lives and those left behind, and for our country. Amen. Folks, this is a time of testing. We face an attack on our democracy and on truth, a raging virus, growing inequity, the sting of systemic racism, a climate in crisis, America's role in the world. Any one of these would be enough to challenge us in profound ways. But the fact is, we face them all at once, presenting this nation with one of the gravest responsibilities we've had. Now we're going to be tested. Are we going to step up, all of us? It's time for boldness, for there's so much to do. And this is certain. I promise you, we will be judged, you and I, by how we resolve these cascading crises of our era.
We will rise to the occasion is the question. Will we master this rare and difficult hour? Will we meet our obligations and pass along a new and better world to our children? I believe we must. I'm sure you do as well. I believe we will. And when we do, we'll write the next great chapter in the history of the United States of America, the American story. A story that might sound something like a song that means a lot to me. It's called American Anthem. There's one verse that stands out, at least for me, and it goes like this. The work and prayers of century have brought us to this day. What shall be our legacy? What will our children say? Let me know in my heart when my days are through. America, America, I gave my best to you. Let's us add our own work and prayers to the unfolding story of our great nation. If we do this, then when our days are through, our children and our children's children will say of us, they gave their best, they did their duty, they healed a broken land. My fellow Americans, I close the day where I began with the sacred oath. Before God and all of you, I give you my word. I will always level with you. I will defend the Constitution. I'll defend our democracy. I'll defend America. And I'll give all of you, keep everything I do in your service, thinking not of power, but of possibilities, not of personal interest, but the public good. And together we shall write an American story of hope, not fear, of unity, not division, of light, not darkness, a story of decency and dignity, love and healing, greatness and goodness. May this be the story that guides us, the story that inspires us, and the story that tells ages yet to come that we answered the call of history. We met the moment. Democracy and hope, truth and justice did not die in our watch, but thrived. That America secured liberty at home and stood once again as a beacon to the world. That is what we owe our forebears, one another, and generation to follow. So, with purpose and resolve, we turn to those tasks of our time, sustained by faith, driven by conviction, devoted to one another and the country we love with all our hearts. May God bless America, and may God protect our troops. Thank you, America. আমরা এইমাত্র মিস্টার প্রেসিডেন্ট জো বাইডেনের স্পিচ অ্যাকসেপ্টেন্স স্পিচ শুনলাম। এই উনার বক্তব্যের মধ্যে উনি খুবই মূল্যবান জিনিসগুলা বলেছেন, যেগুলো এখন আমি আমাদের গেস্টদের সাথে ডিসকাস করব। ব্যারিস্টার কালাম ভাই, আপনি সব শুনেছেন, উনি কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলা বলেছেন, রেস নিয়ে কথা বলেছেন, ইউনিটি নিয়ে কথা বলেছেন, আপনার ওয়ার্কিং ক্লাস ফ্যামিলির জন্য কথা বলেছেন, কিভাবে মানুষ বিল পে করবে এইগুলা নিয়ে কথা বলেছেন। উনি বলেছেন যে আমেরিকা will not just lead by the power but power of example. অন্য যে দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, উনি বলতেছেন এই সম্পর্ক আমরা আবার গঠন করব। আপনার এগুলো শোনার পরে আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে দা মৌলিক যে পার্থক্য, মানে মেইন ডিফারেন্স বিটুইন ডোনাল্ড ট্রাম্প এন্ড জো বাইডেন, Joe Biden is a career politician and Donald Trump হলেন আপনার একজন বিত্তশালী মানুষ, একজন বিলিয়নিয়ার মানুষ। তো রাজনীতিতে আসলে ক্যারিয়ার পলিটিশিয়ানের ঠিক কতটুকু দরকার, সেটা আজকে জো বাইডেনের আপনি যদি বক্তব্য যদি আপনি শুনেন, জো বাইডেনের বক্তব্য যদি পর্যালোচনা করেন, তাহলে বোঝা যাবে রাজনীতিতে একজন পলিটিশিয়ান, ক্যারিয়ার পলিটিশিয়ানের দরকার।
আপনি জো বাইডেনের কথাতে আসলে আজকের যে বিষয়গুলো সবচেয়ে বেশি উনি উচ্চারিত করেছেন, যেটা ইউনিটির কথা বলেছেন, এবং ইউনিটির কথা বলেছেন এই সেন্সে আসলে আমেরিকা ইজ ডিভাইডেড নাও, আমেরিকা ইজ ডিভাইডেড নেশন। সো উনার যে প্রথম যে কাজটা হলো গোটা জাতিকে একতাবদ্ধ করা। এবং আপনি যদি উনার বক্তব্য পর্যালোচনা করেন, আপনি দেখবেন উনি বারবার যে কথাটা বলেছেন, উনি মিডল ক্লাস মানুষের কথা বলেছেন, উনি মানুষের দৈনন্দিন জীবনের চাহিদার কথা বলেছেন, উনি পররাষ্ট্র নীতির কথাও বলেছেন, উনি করোনা ভাইরাস ভিকটিমদের উদ্দেশ্য কথা বলেছেন। অর্থাৎ টোটাল বক্তব্যটা আসলে খুবই ইয়েপূর্ণ, খুবই আপনার একটা ফ্রুটফুল স্পিচ আমি বলবো। এবং উনি বারবার বলেছেন যে একটা জিনিস উনি ইঙ্গিত করেছেন যে আমেরিকার যে ড্যামেজ উনি স্বীকার করেছেন, আমেরিকার যে ড্যামেজ হয়েছে, নাও হিজ ফার্স্ট স্টেপ ইজ টু রিস্টোর দ্য ড্যামেজ এবং রিস্টোর দ্য আপনার টু রিপেয়ার ইট। এবং উনি আসলে আমার মনে হয়েছে ইটস আমেরিকা ওয়াজ ওয়েটিং ফর সাচ এ ডাইনামিক লিডারশিপ। এবং উনি যে বিশ্ববাসীর কাছে যে কথাটা বলেছেন, যে উনি যে মেসেজ দিতে চান যে আমেরিকার আপনার যে গতকালকে যে সমস্যা সেটা নয়, আজকে এবং আগামীকালকে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় সে ব্যাপারে উনি কাজ করবেন। এবং বারবার আমার মনে হয় মিনিমাম 10 থেকে 12 বার উনি উচ্চারণ করেছেন ইউনিটি, ইউনিটি কোনো বিকল্প নেই, এবং গোটা জাতিকে উনি একতাবদ্ধ করতে চাচ্ছেন। এবং আমার মনে হয় যে জো বাইডেনের বক্তব্য শুনে আসলে আমি যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করছি যে অবশ্যই বিশ্বে একটা ডেমোক্রেটিক ওয়েতে একটা শান্তির সুবাতাস আমি দেখছি। এবং আমি আমার পক্ষ থেকে জো বাইডেনকে আমি অভিনন্দন এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি। উনার এই প্রেসিডেন্সি উনি যে সময়ে গ্রহণ করেছেন, যে চ্যালেঞ্জগুলো মোকাবেলার কথা বলেছেন, আমি উনার সেই চ্যালেঞ্জগুলো যাতে উনি বাস্তবে মোকাবেলা করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করছি। থ্যাংক ইউ কালাম ভাই। আমি এখন একটু আমাদের শাবুল ভাইয়ের কাছে যাব, যিনি আমেরিকা থেকে আমাদের সাথে আছেন। যাওয়ার আগে আমিও আমাদের এলবি ফ্যামিলি, লন্ডন ফ্যামিলির পক্ষ থেকে প্রেসিডেন্ট বাইডেনকে কংগ্রেচুলেশন আমরা জানাই। আমরা উইশ করি যে উনি যেন সাকসেসফুল হয়, পুরা পৃথিবীর জন্য যেন উনি যে পলিসি গুলা বানায়, অথবা শুধু আমেরিকান সিটিজেনদের জন্য না, পুরা দেশ পৃথিবীর জন্য যেন এগুলা পিসফুল হয়, যেটা উনি ওনার স্পিচে বলেছেন। আমরা ওনাকে অভিনন্দন জানাই। আমরা আশা রাখি যে উনি ভালো কাজ করবেন। শাবুল ভাই, আপনি পুরোটা প্রেসিডেন্টের স্পিচ শুনেছেন। আপনি একজন আমেরিকার রেসিডেন্ট সিটিজেন হিসেবে আপনার কিরকম ফিল হচ্ছে এখন? থ্যাংক ইউ। আমি সরি, আমার টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে আমি একটু ডিসকানেক্ট আছিলাম। সো আমি ওনার বক্তব্য বেশিরভাগ অংশ আমি শুনেছি। সো দ্য থিং ইজ, এখন উনি এই যে আগে আমরা বলছি যে আমেরিকা রাইট হ্যান্ডে ফিরে এসেছে, আমেরিকা কোন অবস্থাতেই রাইট ট্র্যাকে ছিল না। এখন এই যে ভদ্রলোক জো বাইডেন, উনি পারফেক্ট সময়ে পারফেক্ট পারসন আমেরিকাকে রেস্কিউ করার জন্য এই সময়ে তিনি প্রেসিডেন্ট হয়েছেন এবং আমেরিকান পিপল তাকে ভোট দিয়েছে। এখন ওনার যে বক্তব্য, আপনি বারবার আপনি যদি ওনার বক্তব্যটা লক্ষ্য করেন তাহলে শুনতে পেরেছেন নিশ্চয় যে উনি বলছে মাত্র ডেমোক্রেট প্রেসিডেন্ট নাই, আমি রিপাবলিকানদেরও প্রেসিডেন্ট, যে আমাকে ভোট দিয়েছে আমি তার প্রেসিডেন্ট, যে আমাকে ভোট দেয় নাই আমিও তার প্রেসিডেন্ট। এই যে একটা ইম্পর্টেন্ট একটা কথা। ডোনাল্ড ট্রাম্প যেভাবে ডিভাইডেড, আমার বন্ধু আগে বলেছে কালাম চৌধুরী, যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে ডিভাইডেড করে ফেলেছে। আমেরিকার অনেক ওই যে কি বলে না, অন্ধকার সাইডকে আবার উনি উস্কানি দিয়ে জাগ্রত করেছেন। উনি হোয়াইট সুপ্রিমেসিকে এমন পর্যায়ে এনেছেন যেটা মারাত্মক পর্যায়ে চলে গেছে। সো এই সময়ে যে জো বাইডেনের মতো একজন মানুষ এসে বলছে যে আমাকে যে ভোট দেয় নাই আমি তারও প্রেসিডেন্ট, এটা কিন্তু খুবই খুবই ইন্সপায়ারিং একটা কথা। এর কারণেই আমরা আগে বলেছিলাম যে আমেরিকা একজন সঠিক মানুষের হাতে বর্তমানে আছে। এই মানুষটা আপনি দেখেন কি কুল হ্যান্ডেড, এই
কুল ভাবে আপনার এই সিচুয়েশন গুলাকে হ্যান্ডেল করছে। তার পার্সোনাল লাইফ যদি আপনি স্টাডি করেন তো দেখবেন যে অনেক স্ট্রাগল আছে, সেদিকে আমি আর গেলাম না। তার রাজনৈতিক লাইফ যদি আপনি দেখেন দেখবেন অনেক স্ট্রাগল আছে। তার চেয়ে অনেক কম যোগ্য মানুষের হয়ে নিচে কাজ করেছে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। সো এই লোকটা স্ট্রাগল করেছে তার 40+ ইয়ার্স পলিটিক্যাল লাইফে, অনেক স্ট্রাগল করেছে। কোনোদিন সে কিন্তু ডিস্ট্রাক্ট হয় নাই, কোনোদিন সে কিন্তু কোনো পলিটিক্স করতে গেলে অনেক ডিসিশন আছে পরবর্তীতে যেটা রাইট নাও হতে পারে, কিন্তু সে জানা মতে আমেরিকার ড্যামেজ হবে এরকম কোনো ধরনের কোনো কাণ্ড কারখানা করে নাই। এবং তার দ্বারা ওই যে হোয়াইট সুপ্রিমেসি বলেন আর রেসিজম বলেন এই ধরনের কোনো জিনিস প্রশ্রয় পাবে না, স্পেশালি ইন আমেরিকায়। সো যে জিনিসটা হলো আপনি আবারও বলছেন যে আমি তার বক্তব্য শুনেছি এবং উনি আবুল কালাম চৌধুরী জি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমরা যে দুজন তিনজন আমরা এখানে কথাবার্তা বলছি, এখানে আমাদের ইন্টারেস্টটা হলো কোন জায়গায় আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা ডেমোক্রেটিক কোনো মতে ডেমোক্রেসিকে চালিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের জন্য লেসনটা কি? ইউনাইটেড কিংডম বলেন আর ইউকে আমেরিকা বলেন, ওইখানে যদি কোনো কিছু হয় বিশেষ করে নেগেটিভ সাইড গুলো আমরা বেশি ফলো করি। সো ওই যে ক্যাপিটাল হিলের 6 তারিখে যে ঘটনা হলো, খোদা না করুক আমাদের যে পাওয়ারের ট্রানজাকশনের সময় যদি এরকম কোনো দুর্ঘটনা আবারও ঘটে, পাবলিক বলবো ওইগুলা তো আমেরিকাতে হয়, তাইলে আমরা কি করবো? যে সব দল বাইর হয়ে যায় আর এরকম একটা রায়াত সৃষ্টি করি। সো এই মুহূর্তে এই মেসেজটা দেওয়া প্রয়োজন, যেটা আবুল কালাম চৌধুরী আগেও বলেছেন যে আমরা আছি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর মানুষ। আমরা দেখতে পেলাম একজন নট ফিট প্রেসিডেন্ট আমেরিকা ছিল, আবার ঠিক একই টাইমে একজন খুবই দক্ষ, ম্যাচিউরড এবং পরমত সহিষ্ণু একজন মানুষ এসে আমেরিকাকে আবার হাল ধরেছে। ইট ইজ এ গুড সাইড। আমরা যারা আমেরিকাতে আছি, আমরা তো আমেরিকার সিটিজেন, সো আমরা যারা আছি সবে সেফার ফিল করতেছি এই লোকটার হাতে। এবং কি এই দেশের যে মুক্তিকামী যে মানুষগুলো আছে, এই দেশের ডেমোক্রেটিক সিস্টেমকে বিশ্বাস করে যে মানুষগুলো আছে, লিবার্টি, লাইফ, এমনকি আপনারা জানেন, আমি কালাম চৌধুরী জানবেন আরেকটা বিষয় আছে, আমেরিকান কনস্টিটিউশন ইজ এ ভেরি গুড কনস্টিটিউশন। ওখানে একটা বিষয় আছে পারসুইট অফ হ্যাপিনেস। আপনার হ্যাপিনেসেরও গ্যারান্টিটা কনস্টিটিউশন দিচ্ছে। এই যে আপনি যে হ্যাপিনেস যে গ্যারান্টিটা যে কনস্টিটিউশনে দিচ্ছে, এই কনস্টিটিউশনকে সেফ দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্টও এসে পড়েছে। এটা ভেরি আনফরচুনেট। সো এখন আমরা যেটা দেখছি যে ওই যে জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন, উনি খুবই চমৎকার বক্তৃতা দিয়েছেন। উনি কোনোদিনই খুবই উত্তেজনা চড়ান না, উনি খুবই শান্তশিষ্ট মানুষ, উনি পোড় খাওয়া রাজনীতিবিদ, ওনার হাতে আমেরিকা সেফ, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড একজন গুড লিডার পেয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা তার উন্নতি কামনা করি, আমরা তাকে কংগ্রাচুলেট জানাই, আমরা তাকে স্বাগত জানাই এবং বাংলাদেশের মানুষ হিসেবে অবশ্যই তাকে সাধুবাদ জানাই। থ্যাংক ইউ শাবুল ভাই। আমার যদি সময় থাকে আমি জি বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে কিছু কিছু বিষয় আছে, এই যে ডোনাল্ড ট্রাম্প আমরা সারা পৃথিবীর মানুষ করতেছি, ওই লোকটা করছেটা কি, কিভাবে ক্ষমতায় এলো? ওই লোকটা এই যে হোয়াইট সুপ্রিমেসি বিষয়টাকে উস্কে দিয়ে এক ধরনের সস্তা বাহাবা কুড়িয়ে ক্ষমতায় এসেছে। ও বলছে কি, বলছে কি যে সে বহিরাগত রাষ্ট্র আমেরিকার সুযোগ সুবিধা নিয়ে গেছে, আমেরিকানদের হাতে নেই, আমেরিকার জব মার্কেট বাকি দুনিয়ার মানুষ লিড করতেছে। ওটা তর্কের খাতিরে ধরলাম অনেকটা ঠিক আছে। আবার বর্ডার নিরাপত্তা যে ফোকাস পয়েন্ট সে দিছে এবং সে ক্ষমতায় আইছে, সেটা হলো বর্ডার নিরাপত্তা এবং এই যে বহির্বিশ্বের সাথে সে অনর্থক কোনো যুদ্ধে জড়াবে না এবং তাদের ট্রুপকে নিয়ে আসবে। হ্যাঁ, ট্রুপকে নিয়ে আসা, ওখানে আগে কালাম চৌধুরী বলেছেন যে ট্রুপকে নিয়ে আসা তো আসলে এরকম হয় না। আপনি যুদ্ধ বাধাইবেন, আবার আরেক প্রেসিডেন্ট এসে ট্রুপ নিয়ে আসবে, ওদেরকে অরক্ষিত রেখে, এটা আমি সাপোর্ট করি না। আপনি এটা সঠিক সলিউশন দিয়ে তারপরে আপনার ট্রুপকে নিয়ে আসবেন। কিন্তু সে কিভাবে ক্ষমতায় এসেছে যে আমেরিকাকে গ্রেট বানাবে, এগেইন আমেরিকাকে এই করবে সেই করবে, বহিরাগতরা সব সুযোগ সুবিধা নিয়ে নিছে এবং যুদ্ধ বাঁধাবে না। তর্কের খাতিরে ধরে নিলাম যে আমেরিকার ইকোনমি একটু বেটার ছিল, স্টক মার্কেট চাঙ্গা ছিল, আর ওই যে লাস্ট 5 ইয়ার্স সে কোনো যুদ্ধে জড়ায় নাই। এই যে গুড সাইড আমি বলতেছি না, কম্পেয়ার টু বেটার সাইড তার, এর কারণে তাকে যে সে একেবারে আস্থা করে যদিও যায়, তাহলে এই বিষয়গুলো পাবলিক এখনো মনে রাখবে। আমি যেহেতু তার সাপোর্টার না, তারপরে এই তার পজিটিভ সাইডগুলো আমি আপনাকে ফোকাস করলাম। কিন্তু সে যে ড্যামেজ করেছে, ড্যামেজটা হলো নাম্বার 1, আমি ফোকাস করব 3টা ড্যামেজ সে
মোটা দাগে 3টা ড্যামেজ করছে আমেরিকার গণতন্ত্রের জন্য এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের ডেমোক্রেটিক সিস্টেমে যারা প্র্যাকটিস করছে সেই সব কান্ট্রি পিপলের জন্য। নাম্বার 1, সে হোয়াইট সুপ্রিমেসিকে প্রমোট করেছে। দিস ইজ ওয়ার্ডস। এই 2021-এ আপনি হোয়াইট সুপ্রিমেসিরে যে প্রমোট করে এবং ইউএস এর মতো দেশের প্রেসিডেন্ট যদি ওটা প্রমোট করে তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। নাম্বার 2, মোটা দাগে ওই যে ক্যাপিটাল হিলে যে রাইটটা হয়েছিল ওটা কিন্তু কোন গণতান্ত্রিক দুনিয়ায়, সভ্য দুনিয়ায় হওয়ার কল্পনাও করে নাই, ধারণাও করে নাই। এটা কি করছে কি যে আমি ভোট দিছি আমার যাকে ভালো লাগছে তাকে, জো বাইডেন হতে পারে, তার এনিওয়ান হতে পারে, আমেরিকার পিপল তাকে ভোট দিছে। এখন ওই হোয়াইট সুপ্রিমেসিস্ট যারা তারা করতেছে কি ওই রেজাল্টটা মানতেছে না, ভোট ডাকাতি হয়েছে, জালিয়াতি হয়েছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো এই আবলা বা অনেক কিছু বলছে। তারপরেও শেষ না, তারা সশস্ত্র আক্রমণ চালাইছে ক্যাপিটাল হিলে, নেশন জাতির যে রাজধানী আছে ওখানে তারা সশস্ত্র আক্রমণ এবং কি অফিসের ভিতরে ওরা ঢুকেছে এবং অনেক ড্যামেজ করছে। এটা কিভাবে সম্ভব? এই যে সারা পৃথিবীর মানুষ দেখলো যে আমেরিকাতে ওরকম হয়, এখান থেকে যদি আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ যদি ওটা লার্ন করে ফেলে তাহলে তো কি সর্বনাশ হয়ে যাবে আপনি একবার চিন্তা করে দেখেন। সে আমার ড্যামেজের তালিকা এটা একটা বিগ ড্যামেজ। আর যেটা বলতেছিলাম মোটা দাগে যে ওই আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য একটা খারাপ দৃষ্টান্ত হয়ে রইল ডোনাল্ড ট্রাম্প। যে ডোনাল্ড ট্রাম্পের যেটা করছে সেটা যদি বাকি দুনিয়ার মানুষ প্র্যাকটিস করা শুরু করে তাহলে তো একটা ভয়াবহ অবস্থা শুরু হবে। সো আমি আবার বলছি হোয়াইট সুপ্রিমেসি আর ওই যে আমাদের তৃতীয় বিশ্বের জন্য খারাপ ইয়েটা, এটা লেসন, একটা দৃষ্টান্ত রেখে গেল। তার জন্য এই সারা পৃথিবীর মানুষ আসলেই সাফার করবে। আমেরিকার যে ইমেজ, যেটা আপনি আগে বলছেন আপনার শোতে আপনি শুরু করতে বলেছিলেন যে আমেরিকার ইমেজ, যা মোটা দাগে যেটা ক্ষতি করছে আমেরিকার ইমেজকে ক্ষতি করেছে হোয়াইট সুপ্রিমেসি দিয়ে এবং ওই যে ক্যাপিটাল হিলের আক্রমণ দিয়ে এবং ভোটের রেজাল্টকে পাল্টানোর যে অপচেষ্টা করেছে তা দিয়ে আমেরিকাকে একেবারে ধূলিসাৎ করে ফেলছে। দ্য গুড থিং হলো যে জো বাইডেনের মতো একজন দক্ষ লোক ক্ষমতায় এসেছে। এই লোকের কাছে আমেরিকা সেফ। আমেরিকা কতটুকু সাইন করবে সেটা পরের বিষয়, এটা ডিপেন্ড করবে পৃথিবীর অনেক বিষয় আসের উপর, রাজনৈতিক সিচুয়েশন কোন দিকে যায় সেটা হলো ডিফারেন্ট কথা। কিন্তু ওই লোকটার হাতে কোনো বড় ধরনের ড্যামেজ হবে না এটা অগ্রিম বলে দেওয়া যায়। সো আমরা জো বাইডেনকে ওয়েলকাম জানাচ্ছি, তাকে স্বাগত জানাচ্ছি। পৃথিবীর মুক্তিকামী মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী মানুষ তাকে মুক্ত হস্তে স্বাগত জানাচ্ছে। ওয়েলকাম আওয়ার প্রেসিডেন্ট। থ্যাংক ইউ শাবুল ভাই। আমরা এখন যদি আপনারা বলেন কিছু বলেন আমি শুনি। আমি এখন শুধু আমাদের ব্যারিস্টার সাহেবের কাছে একটা প্রশ্ন করব। প্রশ্ন করার আগে আমি এই জিনিসটা বলে দেই যে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কিন্তু সারমনিতে অ্যাটেন্ড করছেন ডোনাল্ড ট্রাম্পের প্লেসে। এটা আমরা প্রথমে বলছিলাম যে উনি আসেন নাই, এটা আমাদের মিস্টেক হয়েছে যে উনি আসলেই সারমনিতে ছিলেন। আর যেগুলা আপনারা শুনছেন যে প্রেসিডেন্টের বক্তৃতা, অনেক মূল্যবান বক্তৃতা দিয়েছেন, অনেক ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি খুব কেয়ারফুলি স্পিচটা শুনেন তাহলে বুঝতে পারবেন যে উনি যেগুলা কথাগুলা বলতেছেন এগুলা কিন্তু একদম হার্ট থেকে আসতেছে, উনি প্যাশনেটলি বলতেছেন। আর যে পলিটিশিয়ানের চোখে পানি আসে সে কিন্তু জাস্ট পলিটিশিয়ান না, সে কিন্তু একজন হিউম্যান বিং। আমরা জানি যে উনি রিলিজন অনেক কিভাবে প্র্যাকটিস করেন, সবসময় চার্চে যান। সো ওনার একটা ধর্মের প্রতি ওনার একটা বিশ্বাস আছে, ওনার ভিতরে একটা ধর্ম কাজ করে, ফিয়ার আছে। সো আমি আমাদের ব্যারিস্টার সাহেবকে একটা জিনিস প্রশ্ন করব কালাম ভাই, যে ডোনাল্ড ট্রাম্প যাওয়ার শেষ মুহূর্তে, যাওয়ার কয়েক ঘন্টা আগে উনি প্রায় 140 জনের মতন, যদি ইফ আই এম নট মিস্টেকেন অন দ্য নাম্বার, 140 জন মতন ক্রিমিনালদেরকে, যারা কিছু ওনার সাপোর্টার ছিল, একজন দেখছি একজন র্যাপার যিনি গান কারি করেছিলেন, যে গান দিয়ে আমেরিকাতে প্রচুর ইনিসেন্ট মানুষ মারা যায়, এদেরকে উনি পার্ডন করে দিয়ে সবাইকে জেল থেকে বাইর করে দিয়ে চলে গেছেন। মানে এইটা তো কোনো দেশে হওয়ার সম্ভাবনা নাই। আমাদের যে ইউনাইটেড কিংডমে আছে, যদি আজকে বরিস জনসন প্রাইম মিনিস্টার সেরে চলে যায়, সে তো বলতে পারবে না ঠিক আছে যত প্রিজনার আছে সবরে আমি বাইর করে দিলাম। ধন্যবাদ। আসলে ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়টা আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পলিটিক্সকেও কিন্তু আসলে হার মানিয়েছে। আপনি জানেন
বাংলাদেশেও মাঝে মধ্যে কিন্তু এই ধরনের পার্ডনের খবর আসে এবং সেটা নিয়ে কিন্তু আসলে মিডিয়াতে একজন দুজন এরকম হয় এবং সেই একজন দুজনকেও কিন্তু মানুষ অনেক ধরনের বিদ্রুপ মন্তব্য করে, পার্টিকুলারলি ক্রিমিনালদের যখন পার্ডন করা হয়, প্রেসিডেন্সিয়াল পার্ডন যেটা বাংলাদেশে বলে। এবং আমরা নিকট অতীতেও দেখেছি এরকম ঘটনাকে খুব মারাত্মকভাবে দেখে, কিন্তু আমেরিকার মতো দেশে বা পাশ্চাত্য বিশ্বে এটা কিন্তু খুবই বিরল এবং এই প্রথম গতকালকেই কিন্তু আমি দেখেছি ৭৩ জনকে উনি দিয়েছেন এবং এইখানে কিন্তু ফ্রডস্টার বা গান ক্রাইম অনেকগুলো মারাত্মক আপনার অপরাধের সাথে জড়িত। এটা আমেরিকার ইতিহাসে, এই যে লেগেসি গুলো বললেন, আমেরিকার ইতিহাসে আরেকটা আমি বলবো যে একটা খারাপ নজির, খারাপ দৃষ্টান্ত এবং অবশ্যই ইতিহাস এটাকে বিবেচনা করবে কিভাবে। বাট আমার দৃষ্টিতে আমার মনে হয় যে এটা একটা মারাত্মক একটা খারাপ নজির উনি স্থাপন করেছেন এবং যেটা আমেরিকার মানুষ আমি জানি না কিভাবে নিয়েছে, বাট অবশ্যই সাধারণ মানুষ যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল অবশ্যই তারা এটাকে খুব ভালোভাবে নিয়ে নেয়। আর আরেকটা বিষয় হলো উনি শুধু এটা নয়, আপনি আরেকটা জানেন যে করোনা ভাইরাসের জন্য, প্যান্ডামিকের জন্য ইউরোপের বা ব্রাজিলের সাথে যে ফ্লাইট বাতিল ছিল, এই ফ্লাইটটাও উনি শুরু করে দিয়েছেন অর্ডিন্যান্স দিয়ে, যেটা কিন্তু বাইডেন হয়তো এটা স্টপ করবেন। কিন্তু ঘটনা হলো এইগুলো করার মেন উদ্দেশ্য হলো যে একটা সরকারকে বিপদগামী করা, একটা সরকারকে বিব্রত করা, একটা সরকারকে বিপদগ্রস্ত করা। এই যে ৪১টা অর্ডিন্যান্স উনি জারি করলেন শেষ মুহূর্তে এসে, উনি জানেন কিন্তু এই ৪১টা অর্ডিন্যান্সের ভবিষ্যৎ কি হবে, অর্থাৎ যা ইচ্ছা যা উনি সামনে পেয়েছেন সবকিছু করেছেন এবং করার সব আয়োজন উনি সম্পন্ন করেছেন। ফজলে রাব্বি শেবুল একটা কথা বলেছেন যে উনি হোয়াইট সুপ্রিমেসিকে উনি প্যাট্রোনাইজিং করেন এবং আমরা এই হোয়াইট সুপ্রিমেসিকে প্যাট্রোনাইজিং, বর্ণবাদকে উস্কে দিয়ে উনি ক্ষমতায় এসেছেন এবং উনি যা করেছেন সবই কিন্তু আসলে এরা কিন্তু উনার এই সাপোর্টটা কিন্তু উনাদের কাছ থেকে যাবে না। উনি কিন্তু গত ৪ বছর নয়, এর আগে থেকে উনি এদেরকে লালন পালন করছেন। উনার যখন ২ বছর আগ থেকে যখন আপনার ইলেকশন নির্বাচনের ক্যান্ডিডেট প্রক্রিয়া যখন রিপাবলিকানের মধ্যে ছিল, তখনও কিন্তু একটা অনিশ্চয়তা ছিল উনি আসবেন কিনা, কিন্তু এই হোয়াইট সুপ্রিমেসি অথবা বর্ণবাদকে উস্কে দিয়ে কিন্তু এই ২ বছরের প্রি আপনার ইলেকশনের আগেও কিন্তু উনি বৈতরণী পার হয়েছিলেন এবং পরবর্তীতে ইলেকশনও পার হয়েছিলেন এবং পরবর্তীতে এই পর্যায়ে আসছে। সবচেয়ে মারাত্মক যে বিষয়টা হলো আমেরিকা একটা নদীর একটা খাদের মধ্যে ছিল, এটা গর্তের ঠিক পাশাপাশি কাছাকাছি ছিল। এখন যেটা আমেরিকানদের যেটা হোপ এবং আজকে জো বাইডেনের বক্তব্য থেকে যেটা আমরা শুনলাম যে হোপ এবং আশা, উনি আশা জাগিয়েছেন এবং এই মুহূর্তে প্রয়োজন ছিল জো বাইডেনের। আপনি দেখেন এই ক্যাপিটাল হিলের ঘটনার পরে কিন্তু জো বাইডেনের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া, কোনো খারাপ মন্তব্য যদি জো বাইডেনের কাছ থেকে আসতো তাহলে কিন্তু এটা মুখোমুখি যুদ্ধ বেজে যাওয়ার সম্ভাবনা ছিল। আপনি গত যদি ৪ সপ্তাহের আপনার ইলেকশন পরে জো বাইডেনকে আক্রমণ করে অথবা ডেমোক্রেটদের আক্রমণ করে যেভাবে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প একের পর এক, কিন্তু এই শিবির থেকে কিন্তু কোনো প্রত্যুত্তর দেওয়া হয়নি। প্রত্যুত্তর না দেওয়ার কারণে কিন্তু আমেরিকা একটা নির্ঘাত একটা যুদ্ধ থেকে বেঁচে গেছে এবং সেটাই হলো পুরকা রাজনীতিবিদ, সেটাই হলো একটা ক্যারিয়ার পলিটিশিয়ানের কাজ এবং সেটাই করেছেন জো বাইডেন। সেজন্য আমি মনে করছি আমরা যারা গণতন্ত্রকামী মানুষ, আমরা যারা শান্তিপ্রিয় মানুষ, আমরা যারা পশ্চিমা বিশ্বকে আমরা ফলো করি, বিশেষ করে বাংলাদেশের কথা, আসলে যে প্রক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে নিয়ে গেছেন, গণতন্ত্রকে নিয়ে গিয়েছেন, সেটা থেকে উত্তরণ হতে আসলে অনেক সময় লাগবে। আমার ভয় হয় যেটা ফজলে রাব্বি শেবুলের মতো এই ডোনাল্ড ট্রাম্পের এই প্রক্রিয়াটা যাতে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো যাতে অনুসরণ না করে, রাজনীতিবিদরা যাতে অনুসরণ না করে, রাজনীতিবিদরা যাতে এই প্রতিক্রিয়াশীল চক্রকে আপনার অনুসরণ না করে, যারা প্রোগ্রেসিভ পলিটিক্স করে, যারা গণতন্ত্রের রাজনীতি করে, যারা গণতন্ত্রের কামী মানুষ, যেমন জো বাইডেনের মতো মানুষ, তাদেরকে একটা জিনিস আমি বলে শেষ করব, আমেরিকার পলিসি কিন্তু বহির্বিশ্ব তথা খুব একটা নীতিগত পরিবর্তন হয় না, এটা আমরা আগেও দেখেছি। কিন্তু আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের
যে পররাষ্ট্র নীতি ছিল সেটা ছিল ইউ টার্নের মতো, অর্থাৎ অন্যান্য সরকারের থেকে ডোনাল্ড ট্রাম্পের নীতিটা ছিল ইউ টার্ন, স্লো পয়জনিং এবং ইউ টার্ন। আমার মনে হয় জো বাইডেন নীতিগত তেমন কোনো পরিবর্তন হবে না, যে বাংলাদেশকে অথবা মনে করেন সাউথ এশিয়াকে যে আমেরিকা তাদের স্বার্থ ছাড়া যে কিছু করবে। একটা জিনিস আমি নিশ্চিত আমি করে বলতে পারি, অবশ্যই আমেরিকা তার স্বার্থের উপর নির্ভর করে দক্ষিণ এশিয়া বা পশ্চিমা বিশ্বকে দেখবে, কিন্তু যে জিনিসটা হতে পারে যে নীতিগত পরিবর্তন হলেও তো ডিস্ট্রাকটিভ হবে না যেটা ডোনাল্ড ট্রাম্পের ছিল। এই প্রত্যাশাটুকু আমি করি, আমেরিকার নীতি যাতে ডিস্ট্রাকটিভ না হয় জো বাইডেনের আন্ডার দ্য জো বাইডেন প্রেসিডেন্সি, এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা। থ্যাংক ইউ ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী ভাই, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি শাবুল ভাইয়ের কাছে লাস্ট যাব, যেহেতু উনি সময়টা একটু কম পাইছেন। শাবুল ভাই, আজকে একটা যেটা প্রাউড মোমেন্ট আমেরিকার সিটিজেনদের জন্য, আমেরিকার রেসিডেন্টসদের জন্য, যেটা আমাদের ব্যারিস্টার সাহেব বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন কিন্তু ওনার বক্তব্যতে অনেক কিছু যেগুলো বলেছেন আমি খুব কেয়ারফুলি শুনেছি সব কথাগুলা, যে উনি সবার জন্য প্রেসিডেন্ট হবেন, যারা উনাকে সাপোর্ট করছে তাদের জন্য খুব মেহনত করবেন, যারা উনাকে সাপোর্ট করে নাই তাদের জন্য উনি মেহনত করবেন। সো তারপর উনি যে ইউনিটির কথা, বারবার ইউনিটির কথা বলছেন, আমেরিকাকে এক করতে চাচ্ছেন, আমেরিকাকে আবার ওই জায়গায় ফিরাই নিয়ে যেতে যাচ্ছেন যে জায়গাতে আমেরিকার স্ট্যাটাসটা অনেক হাই ছিল। এই এক্সাম্পল ভাবে লিড করবেন, মানে কাজের মাধ্যমে উনি দেখাই দিবেন যে আমেরিকাটা আবার ফিরে ওই জায়গায় যাচ্ছে যে জায়গায় আমেরিকাটা ছিল, যে ড্যামেজ গুলা ডোনাল্ড ট্রাম্প করেছে। উনি অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্পের নাম একবারও নেন নাই, কিন্তু আমরা জানি যে রেসিজম বলেন, মুসলমানদের সাথে যে কি করা হয়েছে, যে অনেকজন বলতেছে যে এই জিনিসটা আমি আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, যে আপনার অনেকজন বলতেছেন যে জো বাইডেন ইজ এ ওমাঙ্গার, কিন্তু জো বাইডেন কিন্তু কখনো প্রেসিডেন্ট ছিলেন না। যখন বারাক ওবামা যুদ্ধতে যায়, বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন, জো বাইডেন কিন্তু প্রেসিডেন্ট ছিলেন না। সো আলটিমেট পাওয়ার ইজ উইথ দি প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট, নট দ্য ভাইস প্রেসিডেন্ট। এই জিনিসটা মানুষের বুঝতে হবে। সো এখন উনি নতুন প্রেসিডেন্ট হয়েছে, আমার মনে হয় উনাকে সুযোগ দেওয়া উচিত, চান্স দেওয়া উচিত, যে উনি কিভাবে কাজ করে যাচ্ছে অথবা কিভাবে কাজ করবে, তারপরে আমরা গিয়ে এটা নিয়ে বিস্তারিত বলতে পারবো। সো আমি আপনার কাছে শেষ মুহূর্তে আসতে চাচ্ছি শাবুল ভাই, যে আপনি কি বলবেন এইগুলার উপরে? ওয়েল, থ্যাংক ইউ এগেইন। আসলে হয়েছে কি ভাই, ওই ডেমোক্রেটিক কান্ট্রিগুলাতে প্রেসিডেন্সি বলেন আর প্রাইম মিনিস্টারের ট্রানজ্যাকশনটা বলেন, ওটা একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। এবং আমেরিকা বা ইউকেতে আপনারা দেখেন প্রতি বছর প্রেসিডেন্ট হচ্ছে, প্রাইম মিনিস্টার হচ্ছে, এতে দেশের আসলেই আপসাইড ডাউন কিছু হয় না, জাস্ট চেয়ারটা বদল হয়, রুটিন ওয়ার্ক হয়, আবার 4 বছর পরে বা 5 বছর পরে ক্ষমতা পাবলিক বুথে একজন আসে আরেকজন যায়, ওইগুলা সব শো। এখানে যে একজন প্রেসিডেন্ট ইচ্ছে করলেই সব কিছু করতে পারে বা একজন প্রাইম মিনিস্টার ইচ্ছে করলেই সব কিছু করতে পারে তা না। কিন্তু হয়েছেটা কি, এই 150-200 বছরের ইতিহাসে আমেরিকার এমন একটা জোগাখিচুড়ি অবস্থা সৃষ্টি করলো, সব কিছু শুধু এক্সিকিউটিভ অর্ডার। সে 58 এক্সিকিউটিভ অর্ডার দিছে, বারাক ওবামা হচ্ছে অনেক 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 কম দিছে, যেগুলা দিচ্ছে কিন্তু গুড রিজনের এক্সিকিউটিভ অর্ডার। আর আবার পরে বলছে কি, ওই যে মার্সি করা, প্রেসিডেন্টের কিছু ক্ষমতা আছে, কিছু লোককে মার্সি করতে হয়, যেটা ব্যারিস্টার কালাম সাহেব ভালোই জানেন, উনি আইনের দিক দেখছেন, আইনের ছাত্র বা আইন প্র্যাকটিস করছেন, উনি বুঝবেন বিষয়টা বা উনি এক্সপ্লেন করবেন যদি সময় থাকে। কিন্তু এইভাবে ডালাও ভাবে কাউকে মার্সি দেওয়া যায় না। ওই যে পার্ডন করার বিষয়টা বলছেন না ব্যারিস্টার কালাম, ওটা একেবারে টোটালি ম্যাচ। সো বটম লাইন হলো, ওই ভদ্রলোক এসে আমেরিকার ট্রেডিশনাল ডেমোক্রেটিক সিস্টেমটাকে ম্যাচ করে দিচ্ছে, যে কারণে আজকে সারা বিশ্বের মানুষ জো বাইডেনের ওই ইনোগ্রেশন প্রোগ্রামটা সবাই দেখতেছে, কি হচ্ছে, আমেরিকা কি রাইট ট্র্যাকে আছে, আমেরিকা কি গুড রাইট পিপলের হাতে আছে। সো অবসলিটলি আমি বলবো যে আমেরিকা এখন সঠিক মানুষের হাতে আছে। আর জো বাইডেন, আমি আবারও বলি যে একটা বিষয় হচ্ছে কি, যে তার বহির্বিশ্বের জন্য আমেরিকার পলিসি কি হবে। ব্যারিস্টার কালাম ঠিকই বলেছেন যে বহির্বিশ্বে তাদের নীতিগত সিদ্ধান্ত খুব একটা চেঞ্জ হয় না, এটা অবশ্যই ঠিক। কিন্তু ডোনাল্ড ট্রাম্প করলো কি, এসেই অনেক
সিদ্ধান্ত নিয়েছে যেটা আমেরিকার নীতির সাথে যায় না। লাস্ট 100 ইয়ার্স থেকে আমেরিকার কিছু এলাই আছে, যেটা আপনারা ভালোভাবেই জানেন কারা আমেরিকার এলাই আর কারা আমেরিকার শত্রু, কারা আমেরিকার মিত্র, কারা গুড লিস্টে আছে, কারা নট গুড লিস্টে আছে। সেই সব ডিক্টেটরদের সাথে হাত মেলানো শুরু করলো। সে মনে করলো ওই দিকেই বুঝি সমাধান। আপনি আগেও আবার কালাম চৌধুরী বলেছেন যে ওই সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করেছে, আমেরিকা অস্ত্র বিক্রি করে সারা পৃথিবীতে তারা এটা তাদের ইনকামের একটা বিরাট সোর্স। কিন্তু জো বাইডেন যদি প্রেসিডেন্ট হতো তাহলে সৌদি আরবের কাছে কি ওই অস্ত্র দিত যেটা ওই ইয়েমেনের পুয়ার কিডসকে হত্যা করার জন্য ব্যবহার হচ্ছে? আমি মনে করি এরকম ভাবে ডালাভাবে অস্ত্র বিক্রি করতো না সৌদি আরবের কাছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঠিকই করেছে। সেটা আমেরিকার নীতিগত কিছু ডেমোক্রেটিক সিস্টেমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু অনৈতিক কাজ করেছে, যা অন্যান্য প্রেসিডেন্ট করে নাই, বা করলেও এরকম ডালাভাবে করে নাই। সো আবারও যে বহির্বিশ্বের সাথে আমেরিকার যে সম্পর্কটা, ও আমেরিকাকে থেকে ওই WHO থেকে সরিয়ে নিয়ে আসলো। ওতে কি লাভ হলো? ও আমেরিকান এলাই যারা আছে ইউরোপ এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের, ওদেরকে পাশ কাটিয়ে ওই ডিক্টেটরদের সাথে হাত মিলালো। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর নাম বলছি না কোন কোন ডিক্টেটর, কিন্তু সব ডিক্টেটরের সাথে সে সার্টিফিকেট দিয়ে বসলো ওই ডিক্টেটরটা খুবই ভালো, আমরা এতদিন রং ধারণা পোষণ করছি। এভাবে কি আমেরিকা চলে? নো। আমেরিকার একটা স্টাডি আছে, কে কি করতেছে, তারা লং স্টাডি আছে, ওটা স্টাডি করে এক একজনের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেয়। আপনি নর্থ কোরিয়া বলেন আর ওই রাশিয়া বলেন বা অন্যান্য যেসব কান্ট্রি আছে ওইগুলা প্রতি নীতিগত সিদ্ধান্ত আমেরিকা কি ওভারনাইট চেঞ্জ করে ফেলে? নো। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে ওই নীতিগত সিদ্ধান্ত থেকে অনেকটা সরে আসলো। তার যে বিষয়টা হলো যে এখন জো বাইডেন যেটা বলছে, সরি আমি শেষ করে ফেলবো, আমার যেহেতু সময় নাই, তাহলে আমার লাস্ট কথাটা হলো, সারা বিশ্বের মানুষের কাছে ডেমোক্রেটিক সিস্টেম যারা বিশ্বাস করে, শান্তিকামী মানুষের কাছে একটাই কথা যারা দেখছেন, যে রাজনীতিটা সঠিক মানুষের কাছে থাকলে বড় ধরনের ক্ষতি হয় না, এবং রাজনীতি যারা প্র্যাকটিস করে, ডেমোক্রেটিক সিস্টেমকে যারা বিশ্বাস করে, পরমত সহিষ্ণু মানুষকে আপনার নেতা হিসাবে নির্বাচন করুন। আপনি ওভারনাইট রেজাল্ট না দেখলেও লং টার্ম এটার রেজাল্ট আছে। কেউ স্বাভাবিকভাবে অনেক লোক আছে কোন একটা গান গেয়ে খুব পপুলার হয়ে গেল, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ওকে প্রেসিডেন্ট আর এমপি বানাইয়ে ফেলে। আমি মনে করি এটা খুব একটা সঠিক সিদ্ধান্ত না। তার রাজনৈতিক ক্যারিয়ার দেখেন, তার সহনশীলতা দেখেন, তার স্থির ধীর বুদ্ধিসম্পন্ন একজন মানুষকে নেতা হিসাবে নির্বাচন করেন, তাহলেই এই ডোনাল্ড ট্রাম্পের মতো এইরকম লেজেগুবরে অবস্থা পড়বে না কোনো জাতি এবং নেশন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব কালাম সাহেবকে, লন্ডন বাংলা টিভি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য তাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, এবং আশা করি আমরা ভালো একটা সময় পার করলাম, এবং সেই সাথে আমি আমার নতুন প্রেসিডেন্টকে কংগ্রেচুলেশন এবং ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শাবুল ভাই। আমাদের সিনিয়র ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ। আমি জানি আপনি খুবই বিজি, এই বিজির মধ্যেও যে আপনি এই সময়টা বাইর করে আসছেন, আমি অনেস্টলি আপনার কাছে খুবই কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ শাবুল ভাই। এই সকাল সকাল আপনি আমেরিকা থেকে ঘুম থেকে উঠেই আমাদের সাথে জয়েন করেছেন। আপনার অবশ্যই আরো ইম্পর্টেন্ট কাজ ছিল, এই কাজগুলা ফেলে আমাদের সাথে সময়টা দিয়েছেন। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা আশা করি যে আমরা আমেরিকায় আসবো। আমি গত 4 বছর আমেরিকায় যাওয়ার কোনো চিন্তা ধারণাই করি নাই। এখন ইনশাল্লাহ আগামীতে আসবো, আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আপনারা আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। Thank you so much to all our viewers for joining. আপনারা যারা সব পৃথিবীর সব দেশ থেকে অলমোস্ট আমাদেরকে আজকে দেখছেন। আমরা চেষ্টা করেছি লাইভ ওয়াশিংটন ডিসি থেকে যে সেরেমনিটা হয়েছে, ইনগ্রেগেশনটা হয়েছে, ওইটা দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। আমাদের যে 2 জন গেস্ট ছিলেন তাদের মূল্যবান বক্তব্য শুনেছেন। কিন্তু যেটাই হোক না কেন, পলিটিক্স এমন একটা জিনিস, পলিটিক্সে মানুষের ভালো করতে পারে, ক্ষতিও করতে পারে। এই জন্য সেই রকম একজন লিডারের দরকার, যে লিডার আপনার পলিটিক্সটা বুঝে, কমিউনিটিকে বুঝে, মানুষকে বুঝতে হবে, যে তাকে প্রেসিডেন্ট বানাইছে অথবা প্রাইম মিনিস্টার বানাইছে, যে তাকে চেয়ারে বসাইছে, তার কষ্টটা বুঝতে হবে। শুধু প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার হয়ে গেলেই হয় না। আপনি প্রেসিডেন্ট বানায় দিলেন, একটা জিনিস আমি সবসময় বলবো যে আমাদের যে নেক্সট জেনারেশন আছে, আমাদের নেক্সট জেনারেশনকে শেখাইতে হবে, দেখাইতে হবে যে তারা যেন ব্লাইন্ড ভাবে, অন্ধভাবে যেন কাউকে
সাপোর্ট না করে। সব লিডারেরই কম আর বেশ উইকনেস আছে, খারাপ জিনিস আছে, পলিসিতে ডিফারেন্স আছে। এখন যেহেতু একজন আমার লিডার হলো, তাকে আমি কোনো প্রশ্ন করব না, কোনো কিছু করব না, একদম অন্ধভাবে সাপোর্ট করে যাব, এইটা কিন্তু ঠিক না। সো এই জন্যই আমাদের এই দেশ বলেন, এই যে করোনা ভাইরাস নিয়ে যা হচ্ছে, এত মানুষ মারা যাচ্ছেন, পুরা ইউরোপের মধ্যে অনেক মানুষ ইউকেতে মারা যাচ্ছেন, এই জন্য একটা লিডারশিপের দরকার। আমেরিকায় দেখেন কি হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে মুসলিম দেশগুলাকে ব্যান করে দিছে, মানুষ ঢুকতে পারে না, বাচ্চাদেরকে মা বাবার কাছ থেকে সরাই দিছে। ওনার সাবেক প্রেসিডেন্টের নামে অনেক সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস আছে। যখন আমরা দায়িত্ব হইল আমাদের মা বোন কে প্রোটেক্ট করার, আমাদের কমিউনিটিকে প্রোটেক্ট করার, যখন একজন পাওয়ারফুল মানুষ এই পজিশনে যায় যে উনি নোংরামি কাজ করে, তখন কিন্তু এটা দেখতে ভালো লাগে না। সো এই জন্যই আমরা সবসময় এইগুলা তুলে ধরি। আপনারা জানেন লন্ডন বাংলা এমন একটা চ্যানেল, যে অন্য কেউ ডিসকাশন না করলেও আমরা এগুলা ডিসকাশন করি, বিকজ আমরা এগুলা মনে করি খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাদের কমিউনিটির জন্য। আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, আমাদের ভবিষ্যৎকে, যারা আমি সবসময় বলি যে ইয়াং পিপল অফ টুডে আর দ্য লিডার্স অফ টুমরো, তাদেরকে লিডার্স বানাইতে হবে ওইভাবে। এই দায়িত্বটা কিন্তু আমাদের। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ওয়ান্স এগেন আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আপনারা সুস্থ থাকবেন এই করোনা ভাইরাসের মধ্যে। আপনারা সবাই খেয়াল রাখবেন, একজন আরেকজনকে সহযোগিতা সাহায্য করবেন। এইটাই আমাদের করা উচিত এখন যে সময়টা আমরা যাচ্ছি। আপনারা আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকেন। আবারও আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।